বাসার থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। কিছুই ভালো লাগছিল না। যেদিকে যাই সবাই শুধু একটাই কথা বলে, আমি বেকার, আমি কেন কিছু করি না, আমি কেন পরিবারের বোঝা হয়ে বসে আছি। বাবা আর মা তো আমি বাড়ি থেকে বের করে দিলেই বাঁচে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখনই নিজের আইফোন 13 বেজে উঠল। আমি তাকিয়ে দেখলাম মিতুর ফোন। মিতু আমার জিএফ। মিতু আমায় প্রতিদিন কল দেয়, আমার খোঁজখবর নেয়, খাবার খেয়েছে কিনা, কি করছি, সবার বলা কথায় যাতে কান না দিই এসব জিজ্ঞেস করে। আমি একটা হাসি দিয়ে ফোন রিসিভ করলাম। তখন মিতু বলে, কই তুমি? আমি পার্কে বসে আছি। থাকো, আমি আসছি। কিছু সময় পর মিতু আসলো, কিন্তু মিতু কোনো কথা বলল না। মুখটা কেমন যেন শুকিয়ে আছে। আমি তখন বললাম, কি হয়েছে, তোমার হাসি খুশি মুখটা এরকম কালো হয়ে আছে কেন? রাজ দেখো, আই অ্যাম সরি। তোমাকে অনেক সময় দিয়েছি, কিন্তু আমি আর পারছি না। তুমি আজকে এতদিন ধরে কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারোনি। আমাদের আর এখন কোনো কিছু হবে না। কালকে আমায় দেখতে ছেলেপক্ষ এসেছিল, আর আমায় দেখে তাদের পছন্দ হয়ে গেছে, আর আমারও ছেলে পছন্দ হয়েছে। কি বলছো এসব তুমি? তোমার ছেলে পছন্দ হয়েছে? যা শুনছো সেটাই সত্য। ছেলে বিদেশে চাকরি করে, সে আমেরিকা সিপিএ, তাই সে আমার পরিবারের কাছে ভালো। আরে তুমি কথা বলছো না কেন তোমার পরিবারের সাথে? তুমি প্রোটেস্ট করো। কি নিয়ে কথা বলবো? ছেলে বেকার। কি নিয়ে প্রোটেস্ট করব? ছেলেটা বেকার, এই নিয়ে আমি কথা বলবো, প্রোটেস্ট করব? রাজ, রাজ, এইভাবে লাইফ চলে না। তুমি বুঝতে পারছো না কেন? ও আচ্ছা, তাহলে তুমি বাবা মার সিদ্ধান্ত মেনে নেবে? আমার জন্য আর কোনো রাস্তা খোলা নেই রাজ। পারলে আমায় ক্ষমা করে দিও। আমি আসি। ভালো থেকো, সুখে থেকো। মৃত্যু কথাগুলো বলে চলে যায়। রাস্তার চোখের কোণে জমা হওয়া জল মুছে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাসার দিকে চলে যায়। রাজ বাসায় এসে বসে। এভাবে কেটে যায় 10 দিন। আজকে মৃত্যুর বিয়ে। রাজ বসে আছে বাড়ির পাশে একটা পুকুর পাড়ে। তখন তিন্নি এসে বলে, টিউশনিতে যাচ্ছিস না, বাসায় বসে মা বাবার কথা শুনছিস। নিজের প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, তাও নীরবে সহ্য করে যাচ্ছিস। তুই কখন এলি? অনেকক্ষণ হলো। এত কিছুর পরও চুপ থাকবি ভাইয়া? দায়িত্ব যখন কাঁধে এসে জমা হয়, সাথে বেকারত্ব, তখন চুপ করে থাকার মতো শান্তি আর কোথাও নেই। সবার সাথে তাল মিলিয়ে চলা আমার পক্ষে সম্ভব না রে আপু, কারণ আমরা হলাম মধ্যবিত্ত। আর মন খারাপ করে বসে থাকতে হবে না, বাসায় চল। মৃত্যুর কথা শুধু তিন্নি ছাড়া কেউ জানে না। রাজ বাসায় এসে খাওয়া দাওয়া করে শেষ করে 2টা ঘুমের মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ে। 2 মাস পর। জন্মের পরেই আমার মতো মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেকে সকলের আশা ভরসা হতে হয় সকলের আবদার পূরণের চাবিকাঠি। খুব অল্প বয়সেই কাঁধে তুলে নিতে হয় পরিবারের সবার দায়িত্ব, সবার ভালো থাকার উপায়। যার যাত্রা শুরু হয় ভারী ব্যাগ কাঁধ তোলার মধ্য দিয়ে, যার মাধ্যম জীবন যুদ্ধের প্রথম ধাপ উত্তীর্ণ হওয়ার, সে ব্যাগটা হয়েছে কখনো স্কুল ব্যাগ, আবার কখনো পরিবারের বাজারের ব্যাগ। আমাদের ছোট থেকেই শোনানো হতো, পাশের বাড়ির ওই ছেলে ক্লাসে প্রথম হয়েছে, গানে খেলাধুলায় প্রথম হয়েছে, ও এটা করেছে ওটা করেছে, তোকেও ওর মতো হতে হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, পরিবারের বড় ছেলেদের অল্পেই সন্তুষ্ট থাকতে হয়। তাদের জীবনে চলার পথে বেশি কষ্ট, সবার অবহেলা, সবার কটু কথা শুনতে হয়। একটা পরিবারে পিতামাতার অবদান যেমন অতুলনীয়, ঠিক তেমনি পরিবারের বড় ছেলেদের অবদানও অতুলনীয়। বড় ছেলেরা নিজের জীবন বিসর্জন দিয়েও কারো কাছে প্রিয় হতে পারে না। যাক, অনেক কথাই বললাম, এবার গল্পে যাওয়া যাক। আমার নাম রাজ। আমার পরিবার বলতে বাবা মা, অবশ্য সৎ মা, আর ছোট একটা ভাই আর ছোট একটা বোন আছে। এদিকে আমার মা আমার নামে কি বলেছেন সেটা শুনে আসুন আপনারা। নবাবের বাচ্চা পড়ে পড়ে ঘুমাচ্ছে, বাসার কাজগুলো কে করবে শুনি? ঘরে বাজার নেই, টাকা পয়সা নেই, সবকিছু আমার করতে হবে। ঘরে একটা হাতি দামড়া ছেলে বসে বসে অন্ন ধ্বংস করছে, কোনো কাজ করতে পারছে না। নিজের থেকে ছোট ছেলেরা চাকরি করছে, আর দামড়া ছেলে বাসায় বসে বাবার ইনকামের টাকা দিয়ে খাবার খাচ্ছে। আহ মা, কি শুরু করেছো কি? সকাল হতে না হতেই তুমি শুরু করলে। কালকে কত রাতে বাসায় ফিরেছে জানো? ভাইয়া তো চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে আছে ভাইরাসের মতো। তিন্নি মা ভুল কি বলেছে? ভাই তো পরে পরে খাচ্ছে, ওর মতো ছেলেরা কত কিছুই করছে,
আর ও কি করছে? ঘরে বসে আছে। মেজো ভাইয়া, বড় ভাইয়ের সাথে কেমন করে কথা বলছিস তুই? তাহলে তুই কিছু করছিস না কেন? তোর বয়সী রাকেশও সেনাবাহিনীতে চাকরি করছে, আর তুই? তন্নি, তুই চুপ কর। রাতুল তো ঠিকই বলেছে। কি শুনলেন তো ওদের কথা? আমি ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে মাকে বললাম, মা খাবার দাও। খাবার নেই, বিষ আছে, খাবি? দাও, খেয়ে নেই, তাহলে মুক্তি পাবো আমি। রাজের কথা শুনে রাজের মা রাতুল সেখানে থেকে চলে গেলেন। তিন্নি তার টেবিল ছেড়ে উঠে নাস্তা দিল রাজকে। রাজ কোনো কথা না বলে খাবার খেয়ে তিন্নির মাথায় হাত বুলিয়ে তার রুমে চলে যায়। রুমে গিয়ে তার ফাইল নিয়ে বেরিয়ে পড়ে, কারণ আজকে একটা ইন্টারভিউ আছে। তখন রাতুল তিন্নিকে বলে, তিন্নি, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। সেটা আমি নিজে জানি আমি কি করছি। বাবা আসুক, তারপর দেখবি। রাতুল কথাটা বলে চলে যায় সেখান থেকে। রাজের বাবা একজন শিক্ষক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। এই বাসার কেউই রাজকে ভালোবাসে না, রাজের ছোট বোন তিন্নি ছাড়া। রাজের বাবা সৎমা রাজকে অনেক কটু কথা বলে, সাথে রাতুলও। তবুও রাজ কিছু বলে না। বিকেলবেলা রাস্তা দিয়ে হাঁটছি, এক হাতে আমার দীর্ঘ স্টুডেন্ট জীবনের অর্জন করার সকল ফাইল, আর এক হাতে জ্বলন্ত সিগারেট। জীবনে ভালো একটা চাকরি পাবার আশায় ভালো করে পড়াশোনা করলাম, ভালোভাবে সকল পরীক্ষায় লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ হলাম, কিন্তু চাকরি খোঁজার বেলায় আমি ফেল করলাম। মাস্টার্স শেষ করে বসে আছি আজ 1 বছর হলো, কিন্তু চাকরির পরীক্ষায় আমি অকৃতকার্য। আমার ফেল করার কারণ হলো আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার এত বড় অঙ্কের টাকা দিয়ে চাকরি পাওয়ার মতো কোনো ক্ষমতা নেই। বাবার কর্মজীবন শেষ হয়ে গেছে, এখন বাবার মেডিকেল ভাতা আর ব্যাংকের কিছু টাকার ইন্টারেস্টে চলছি। ঘরে একটা ছোট বোন আছে, তার বিয়ে দিতে হবে। ছোট ভাই আছে, তার পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে হবে। কি করব কিছুই বুঝতে পারছি না। এখন একটাই রাস্তা, আমি যদি এই চাকরি পাই তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। এসব চিন্তা করে হাঁটছিলাম, হঠাৎ অনুভব করলাম আমার হাতের সিগারেটটা শেষ হয়ে আমার হাতে ছ্যাঁকা লেগেছে। শালা সিগারেটও শেষ হয়ে গেল বাসায় যাওয়ার আগে। সবকিছুই আমার লক্ষ্য পৌঁছানোর আগেই শেষ হয়ে যাচ্ছে। এসব ভাবছি আর আনমনে হাসছি। হুট করে আমার ফোন বেজে ওঠে। আমি আমার গরিবের আইফোন 13 বের করে দেখতে পেলাম আমার বন্ধু জনির কল রিসিভ করে বললাম, হ্যাঁ বন্ধু বল। ইন্টারভিউ কেমন হলো? হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু শেষে মিষ্টি দিতে বলেছে, যা দেওয়ার আমার সামর্থ্য নেই। মন খারাপ করিস না। তুই কই এখন? বাসায় যাচ্ছি। তুই ওখানে থাক, আমি আসছি। না রে, বাসায় গিয়ে টিউশনিতে যেতে হবে। বাসায় ফিরলে তোকে কল দেবো, কেমন? আচ্ছা। রাজ বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের কাটে বসেছিল। তখনই তিন্নি চুপি চুপি রুমে ঢুকে। রাজ তিন্নির রুমে ঢুকেছে বুঝতে পেরে বলে, আপু তুই এভাবে রুমে কেন আসিস লুকিয়ে? ধুর, বোঝা যাস কি করে? এটা বলবো না। আচ্ছা, চুপচাপ খাবারগুলো খেয়ে নে, মা কিন্তু চলে আসবে, কোনো আওয়াজ করবি না। আমি দেখতে পেলাম পোলাও, মুরগির রোস্ট আর ফিরনি। এগুলো পেলি কোথায় আপু? আজকে আমাদের পাশের বাসার সবুজ আঙ্কেল দিয়ে গেছে। ও, আমি খাওয়া শুরু করতে যাব, তখনই মা কোথা থেকে এসে আমার খাবারের উপর ছাই ঢেলে দিল আর বলল, এগুলো খেতে লজ্জা করে না তোর? মা, তুমি এটা কি করলে? তিন্নি চুপ। তোমার মা কোনো ভুল কিছু বলেনি। ওর থেকে ছোট চাকির আজকে একটা স্কুলের চাকরি পেয়েছে, আর ও কি করছে? বাসায় বসে খাবার খাচ্ছে। বাবা, জাকির তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আমার তো ঘুষ দেওয়ার মতো সামর্থ্য নেই। তুই জানিস ও ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? নিজের ব্যর্থতা অন্যের উপরে দিয়ে দিচ্ছিস। মা, বাবা, তোমরা এখন রুম থেকে যাও। তিন্নি তার মা বাবাকে টানতে টানতে রুম থেকে বের করে দিল। তিন্নি রাজের হাত থেকে খাবার নিয়ে বলে, ভাইয়া, তুই মন খারাপ করিস না, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি তোর জন্য। হালকা হেসে বললাম, না রে আপু, আমার খাওয়া হয়ে গেছে, তোকে কষ্ট করতে হবে না। আমার টিউশন টাইম হয়ে গেছে, আমি গেলাম। রাজ কথাটা বলে একটা টি শার্ট গায়ে জড়িয়ে বের হয়ে যায় বাসা থেকে। তিন্নি রাজের চোখে পানি স্পষ্ট দেখতে পেল। তিনিও তার রুমে এসে জানালার পাশে দাঁড়িয়ে রইল। রাজ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার কলেজ লাইফের বন্ধুদের সাথে দেখা হয়। রাজ তাদের সাথে কথা বলতে গেলে সবাই রাজকে নিয়ে হাসাহাসি শুরু করে। রাজও সবার থেকে চলে আসে।
সন্ধ্যা 7টা। রাজ টিউশনি শেষ করে নকুল দাদার চায়ের দোকানে এসে বসে আর ফোন বের করে জনিকে কল দিয়ে আসতে বলে। কিছু সময় পর জনি চলে আসে। জনি বলে, কিরে মন খারাপ তোর? আচ্ছা, আমি বেকার বলে আমার সাথে কথা বলা যাবে না? আচ্ছা, শুনেছি বন্ধুত্বের মাঝে কোনো ভেদাভেদ হয় না, তাহলে সবাই কেন আমায় অবহেলা করে দূরে সরিয়ে দিল? মানে কি বলছিস? কি কি হয়েছে বলতো? আজকে সাগর, সুমন, রুবেল, হোসেনের সাথে রাস্তায় দেখা হয়। আমি ওদের সাথে কথা বলতে চাই। ওরা আমায় নিয়ে হাসাহাসি মজা নেওয়া শুরু করে। আচ্ছা, আমার চাকরি নেই বলে আমার সাথে এমন করবে? বন্ধুত্ব নামক পবিত্র সম্পর্ক ভুলে যাবে? আসলেই রে, এই পৃথিবীটা বড়ই অদ্ভুত। বেকার বলে সবাই আমায় অবহেলা করে। যারা তোকে দেখতে পারে না, যারা তোকে মনে রাখতে চায় না, তাদের নিয়ে পড়ে আছিস কেন? তোর কি অবস্থা সেটা বল। সব পুরনো, নতুন কিছু নেই বন্ধু। আদিবার কি খবর, কেমন আছে? আদিবা হচ্ছে জনির জিএ। সে তো এখন অনেক বিজি কাজে ব্যস্ত, সে আর আমায় এখন সময় দেয় না। হয়তো আমায় ছেড়ে দিতে চায়। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। না রে বন্ধু, আমি বেকার একটা ছেলে। কোন মা বাবা চাইবে আমার মতো বেকার একটা ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে? সেটা ঠিক। এখন আবেগ দিয়ে সব কিছু হয় না, তবে একদিক দিয়ে আমি ভালো আছি, এরকম কোনো টেনশন আমার নেই। বন্ধু, আচ্ছা যাই বাসায়, পরে কথা হবে। রাজ বাসায় আসতেই শুরু হয় রাজের বাবার মায়ের সুন্দর কথাগুলো। রাজ সেদিকে কোনো পাত্তা না দিয়ে চলে যায় তার রুমে। পরের দিন সকালে রাস্তা দিয়ে রাজ হাঁটছিল, তখনই দেখতে পায় একজন লোক গাড়ির সামনে দাঁড়িয়ে কি যেন করতেছে। তাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। তখন রাজ লোকটার সামনে গিয়ে বলে, আঙ্কেল, কোনো সমস্যা? আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? বাসার চৌধুরী রাজের দিকে একবার তাকিয়ে গাড়ির দিকে তাকিয়ে বললেন, আসলে বাবা, আমার ড্রাইভার কালকে চাকরি ছেড়ে চলে গেছে, তাই আমি গাড়ি নিয়ে বের হয়েছিলাম, কিন্তু পথিমধ্যে গাড়িটা বন্ধ হয়ে যায়। এখন কোনো রকমের স্টার্ট নিচ্ছে না। একটাই আমার অফিসে একটা মিটিং আছে, আর এখন 11টা বাজে। কারো সাহায্য যে নেব তেমন কাউকে পাচ্ছি না। আর আজকের মিটিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই গাড়িটার কি সমস্যা সেটা বুঝতেই পারছি না। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি কি আপনার গাড়িটা চেক করে দেখতে পারি? আমি আবার কি মনে করব? তুমি যদি পারো তাহলে একটু দেখো না বাবা, এতে তো আমার উপকারী হবে বাবা। আচ্ছা আঙ্কেল, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। আপনি গাড়িতে গিয়ে বসুন। রাজ সব কিছু চেক করছিল একটা একটা করে। কিছু সময় পর রাজ বলে ওঠে, আঙ্কেল, এখন স্টার্ট দিয়ে দেখুন তো। রাজের কথা শুনে ভদ্রলোক গাড়ি স্টার্ট দিলেন আর গাড়ি স্টার্ট হয়ে গেল। তখন ভদ্রলোক রাজের সামনে এসে রাজের হাতে কিছু টাকা এগিয়ে দিয়ে বলেন, হ্যাঁ নাও বাবা, এই টাকাগুলো রাখো তুমি। না আঙ্কেল, লাগবে না। কেন? আঙ্কেল, এটা আমার দায়িত্ব ছিল। আজকে আপনি বিপদে পড়েছেন, কালকে তো আমিও পড়তে পারি। আপনি টাকা না দিয়ে বরং আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে সবাইকে সাহায্য করতে পারি। দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও। আর তুমি কি করো? আপাতত একটা পরিচয় হলো, আমি বেকার, চাকরির খুঁজে ঘুরে বেড়াচ্ছি। ভদ্রলোক রাজের দিকে তাকিয়ে কিছু সময় নীরব থেকে রাজকে উদ্দেশ্য করে বলেন, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? আমি মাস্টার্স শেষ করে চাকরির জন্য ঘোরাঘুরি করছি। ও ভালো। তোমার বাসায় কে কে আছে? আমার বাবা, সৎমা আর ছোট্ট ভাই আর একটা বোন আছে। দুটো টিউশনি করাই আর নিজের খরচ নিজেই বহন করি। ও আচ্ছা। আমি আসি তাহলে আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। কথাটা বলে রাজ যখন চলে আসতে যাবে তখন আঙ্কেল রাজকে ডাক দিয়ে বলেন, তুমি চাইলে আমার অফিসে চাকরি করতে পারো। ধন্যবাদ, আমি নিজের চেষ্টা চাকরি খুঁজে নেব, কারো দয়া লাগবে না আমার। আসি আমি, আমার জন্য দোয়া করবেন একটু। দাঁড়াও বাবা, আচ্ছা তুমি কি আমার ড্রাইভার হিসেবে কাজ করবে? তোমার কাজ হলো আমার এবং আমার মেয়েকে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। আমার মেয়েও এন্ডের প্রথম বর্ষে পড়ে। তোমার চিন্তা নেই বাবা, তুমি কাজ করবে, পাশাপাশি নিজের জন্য চাকরি খুঁজে পাবে, আর তোমার বেতন মাসে 20,000 টাকা। আমি কিছু সময় চিন্তা করে রাজি হয়ে গেলাম, কারণ বাবার চাকরি নেই, সবসময় অভাব লেগে থাকে, আর 20,000 টাকা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক কিছু। তুমি এবি কোম্পানির নাম শুনেছ নিশ্চয়ই। আমি সেই এবি কোম্পানির মালিক আব্দুল বাসার চৌধুরী। এখন বলো তুমি রাজি কিনা? বেতন নিয়ে চিন্তা করো না, তুমি চাইলে তোমার বেতন বাড়িয়ে দেবো আমি। আঙ্কেলের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমি তাড়াতাড়ি করে আঙ্কেলকে সালাম করে নিলাম। তারপর আঙ্কেল আমায় বললেন, কি বাবা, তুমি রাজি তো? খুশি হয়ে বললাম, হ্যাঁ আঙ্কেল, আমি রাজি। চলো তুমি আমার সাথে। কোথায় আঙ্কেল? আমার বাসায়।
আঙ্কেল বললেন, না, আপনার মিটিং আছে। আগে বাসায় যেতে হবে। বাসায় 2টা ফাইল আছে, সেগুলো নিয়ে তুমি আমার সাথে আবার আমার অফিসে যাবে। আর আজকে থেকে তোমার চাকরি শুরু। তারপর রাজ আর বাসার চৌধুরী চলে যান বাসায়। বাসায় এসে বাসার চৌধুরী তার স্ত্রীর সাথে রাজের পরিচয় করিয়ে দেন। রাজ যখন গাড়ির কাছে আসছিল তখনই সুমা বেগম বলেন, রাজ, কোথায় যাচ্ছিস? ম্যাডাম, স্যার মনে হয় আমার জন্য অপেক্ষা করছেন, আমি আসি এখন। নাস্তা করে যা। না ম্যাডাম, পরে করবো না। এই বলে আমি যেই বের হতে যাব তখন সুমা ম্যাডাম আমার সামনে এসে বলেন, ওই দাঁড়া, তুই আমায় ম্যাডাম বলছিস কেন? বারে, আপনারা হলেন আমার মালিক, তাই তো ম্যাডাম বলছি। আমায় ম্যাডাম বলে রাখবে না। তাহলে কি রাখবো? আন্টি বলে রাখবি। আচ্ছা। রাজ তাড়াতাড়ি গাড়ির কাছে এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে তার আপন গতিতে। তখন বাসার চৌধুরী বলেন, রাজ, তুমি মাস্টার্স কোন বিষয় নিয়ে করছো? আঙ্কেল, অ্যাকাউন্টিং নিয়ে। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। আমার মেয়ে ইসরাত জাহান ইতু এবার এন্টার প্রথম বর্ষে বাণিজ্য বিভাগে পড়ে। আমি চিন্তা করছিলাম ওর জন্য একটি টিচার রাখবো, কিন্তু এখন থেকে তুমি ইতুকে পড়াবে, আর এর জন্য তোমায় আলাদা বোনাস দেওয়া হবে। আচ্ছা আঙ্কেল, আমি পড়াবো, কিন্তু উনি কি আমার কাছে পড়বে? পড়বে। আচ্ছা। রাজ বাসার চৌধুরীকে নিয়ে অফিসে চলে যায়। গাড়ি পার্ক করে রাজ অফিসে বাসার চৌধুরীর সাথে প্রবেশ করে বাসার চৌধুরীর কেবিনে বসে। দুপুর 1টার দিকে রাজকে বাসার চৌধুরী বলেন, রাজ, আমার মেয়ের কলেজ ছুটি হয়ে যাবে 1:30 মিনিটে। তুমি এনজিসি কলেজে গিয়ে ইতুকে নিয়ে বাসায় দিয়ে আবার অফিসে চলে আসবে। কিন্তু আমি তো ওনাকে চিনি না। তাহলে? চিন্তা নেই, ইতুকে আমি তোমার ছবি দিয়ে দিচ্ছি, তুমি গাড়িতে বসে থাকলেই হবে। রাজ কথাটা বলে চলে আসে সেখান থেকে ইতুর কলেজে। রাজ কলেজে এসে গাড়ি পার্কিং করে গাড়িতে বসে ইতুর জন্য অপেক্ষা করতে থাকে। রাজ জনির সাথে কথা বলছিল, তখনই একটা মেয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। রাজ মেয়েটাকে দেখে ফোন রেখে বাইরে আসতে মেয়েটা রাজকে উদ্দেশ্য করে বলে, রাজ। হ্যাঁ, আপনি? আমি ইতু, চলুন বাসায় যাওয়া যাক এবার। ইতু গাড়িতে বসলে রাজ গাড়ি চালানো শুরু করে। 30 মিনিট পর রাজ এসে বাড়িতে পৌঁছে যায়। ইতুকে নামিয়ে দিয়ে রাজ চলে আসে অফিসে। অফিসে এসে রাজ বাসার চৌধুরী কেবিনে চলে যায়। রাজকে দেখে বাসার চৌধুরী বলেন, এসে গেছো তুমি? আচ্ছা চলো, আমি বাসায় চলে যাব, অফিসের কাজ শেষ আমার আজকের জন্য। আচ্ছা আঙ্কেল, চলুন তাহলে। রাজ বাসার চৌধুরীকে নিয়ে বাসায় চলে আসে। রাজ যেই চলে আসতে যাবে তখন বাসার চৌধুরী বলেন, রাজ, কোথায় যাচ্ছ? আঙ্কেল, বাসায় যাচ্ছি। খেয়ে নাও। না আঙ্কেল, বাসায় গিয়ে খাবো। রাজ কথাটা বলে সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় এসে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসতে রাজের বাবা বলেন, কোথায় ছিলে সারাদিন? সারাদিন শুধু টু টু করে ঘুরে বেড়াবে আর আমার টাকা নষ্ট করবে। এটা তো ওর কাজ। বাবা টাকা দিয়ে বাজার নিয়ে আসবে আর আমি কাজের মেয়ের মতো রান্না করে খাওয়াবো। মা বাবা, আমার একটা চাকরি হয়েছে। কিসের চাকরি? ড্রাইভারের চাকরি, মাসে 20,000 টাকা বেতন। এত টাকা নষ্ট করে মাস্টার্স পড়িয়ে শেষমেশ ড্রাইভারের চাকরি জুটেছে। এর চেয়ে লেখাপড়া ছেড়ে দিয়ে আগেই ড্রাইভারি করতি, তাহলেই তো ভালো হতো। মা, চাকরি পাচ্ছি না তাই এটা করছি। এই কাজের পাশাপাশি আমি চাকরির চেষ্টা করে যাব। এত পড়াশোনা করিয়ে ড্রাইভারের চাকরি করবি? মানুষ আমায় কি বলবে? তোর জন্য আমার এত সব টাকা নষ্ট করলাম শুধু শুধু। বাবা, কোনো কাজই তো ছোট নয়, আমি তো আর সারা জীবন ড্রাইভারি করব না। তোর চেয়ে ছোট ছোট ছেলেরা সরকারি চাকরি পেয়ে যায়, আর তুই কি করছিসটা কি? তোর জন্য আমার মেয়ের বিয়েটাও দিতে পারছি না। আপদ কোথাকার, মরে যাস না কেন তুই? তোর মতো এমন আপদ ছেলে থাকার থেকে না থাকাই ভালো। নিজের মায়ের সাথে মরে যেতে পারলি না, আমাদের জ্বালিয়ে মারার জন্য বেঁচে আসিস। রাস্তার মায়ের কথাগুলো শুনে একটা হাসি দিয়ে চলে আসে সেখান থেকে। রাজ ছাদের রেলিংয়ের উপর বসে মায়ের বলা শেষের কথাগুলো মনে করছে আর চোখ দিয়ে জল ফেলছে। রাস্তার কাঁধে হঠাৎকার স্পর্শ পায়। রাজ নিজের চোখের জল মুছে পিছনে তাকিয়ে দেখতে পায় তিন্নি দাঁড়িয়ে আছে, আর তিন্নির চোখেও জল। রাজ বলে, কিরে আপু, তুই কান্না করছিস কেন? ভাইয়া, আমি সব শুনেছি। মায়ের কথায় কিছু মনে করিস না তুই? দূর পাগল, আমি আবার কি মনে করবো বল। নেই, খাবারটা খেয়ে নে। সারাদিন তো মনে হয় কিছুই পেটে পড়েনি। না, আমি খেয়েছি তো। মিথ্যে বলবি না, আমি তোকে ভালো করে চিনি ভাইয়া। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি তোকে। হাঁ কর, কোনো কথা বলবি না। হাঁ কর বলছি। রাজ আর কোনো কথা বলল না, চুপচাপ খেয়ে নিল।
তিন্নি রাজকে খাইয়ে দিয়ে রাজের সাথে কিছু সময় গল্প করে তার রুমে চলে যায়। রাজ সন্ধেবেলা বাসা থেকে বের হয়ে যায় টিউশনের উদ্দেশ্যে। 2টা টিউশনি করিয়ে রাজ চলে যায় ইতুদের বাসায়। বাসার বেল বাজাতেই সুমা বেগম এসে দরজা খুলে দিলেন। সুমা বেগম রাজকে ভিতরে আসতে বললেন। রাজও ভিতরে এসে বসে। তখন বাসার চৌধুরী রাজের সাথে কিছু কথা বলে রাজকে ইতুর রুম দেখিয়ে দিলেন। রাজ ইতুর রুমের সামনে এসে ঢুকবে কি ঢুকবে না চিন্তা করছিল। তখনই সুমা বেগম এসে বলেন, কি ব্যাপার রাজ, বাইরে দাঁড়িয়ে আছো যে? আসলে আন্টি, ওনার রুমে ঢুকবো। আরে এত হেজিটেট করছো কেন? এই তো তোমার স্টুডেন্ট, তুমি ঢুকতেই পারো। আচ্ছা আসো আমার সাথে। রুমে ঢুকে দেখতে পেলাম রুমটা অনেক সুন্দর করে সাজানো। ইতু টেবিলে বসে পড়েছে। আন্টি ইতুকে পড়াতে বলে তিনি চলে গেলেন। আমি একটা চেয়ার টেনে বসলাম আর ইতুকে জিজ্ঞেস করলাম, তা তোমার কোন কোন বিষয়ে সমস্যা? আমার কমার্সের সকল বিষয়েই সমস্যা, যার জন্য আমি প্রথম বর্ষের টেস্ট পরীক্ষা খারাপ হয়। সামনে ফাইনাল পরীক্ষা যদি ভালো না হয় স্যার বলেছে আমার দ্বিতীয় বর্ষে উঠতে দেবে না। আচ্ছা সমস্যা নেই, আমি দেখছি। তোমার পরীক্ষা কবে? আর 4 মাস পর। আচ্ছা অ্যাকাউন্টিং বই নিয়ে আসো। ইতু বই নিয়ে আসলে রাজ অ্যাকাউন্টিংয়ের বেসিক বিষয়গুলো ইতুকে বুঝিয়ে দিতে লাগলো। আর ইতু খুব সানন্দে বুঝতে লাগলো। 1.5 ঘন্টা রাজ ইতুকে পড়িয়ে বলে, আজকে যেগুলো তোমায় পড়ালাম সেগুলো ভালো করে পড়বে আর বাকিগুলো কালকে দেখিয়ে দেবো। রাজ 9টায় রাজ বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। রাজ বাসায় এসে ফ্রেশ হয়ে এসে দেখতে পায় খাবার রাখা। রাজ খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে মার বাবার কিছু কথা শুনে নাস্তা করে বেরিয়ে পড়ে বাসার চৌধুরীর বাসার উদ্দেশ্যে। রাজ বাসায় প্রবেশ করে বাসার চৌধুরীর রুমে চলে যায়। রাজকে দেখে বাসার চৌধুরী বলেন, রাজ এসে গেছিস? আঙ্কেল। আমি তোকে কল দিতে যাচ্ছিলাম। ইতুর কলেজের সময় হয়ে গেছে, ইতুকে কলেজে দিয়ে বাসায় চলে আসবি। আচ্ছা। ইতুকে নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। ইতুকে কলেজে নামিয়ে দিয়ে আঙ্কেলকে নিয়ে অফিসে চলে গেলাম। এভাবে কেটে যায় কিছুদিন। মা বাবার কটু কথা, তিন্নির শাসন সব মিলিয়ে ভালোই চলছিল। ইতুকে কলেজে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করে রাস্তার বাইরে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে একটা নিরিবিলি জায়গায় চলে এলাম। সেখানে কিছু সময় কাটিয়ে এসে গাড়িতে বসে পড়ি। কলেজ শেষে ইতুকে নিয়ে বাসায় চলে আসি। সোফায় বসে আঙ্কেল নিউজ দেখছিলেন। তখন ইতু আর আমি বাসায় প্রবেশ করি। আঙ্কেল ইতুকে বললেন, কিরে মা, ক্লাস কেমন হয়েছে? খুব ভালো বাবা। আচ্ছা যা রুমে যা। আর রাজ এইদিকে আয়। হ্যাঁ আঙ্কেল বলুন। এই নে 30,000 টাকা। এত টাকা? 20,000 টাকা তোর বেতন, আর 10,000 টাকা দিলাও একটা ফোন কিনে নিবি ভালো দেখে। তোকে কল দিলে তো তোর ফোন প্রায় বন্ধ বলে। আঙ্কেল এটা ঠিক করে নিলেই হবে। বললাম না নিয়ে নিতে। রাজার কোনো কথা বলল না। টাকাগুলো নিয়ে বাসায় চলে আসে, কারণ আজকে আর তার কাজ নেই। রাজ বাসায় এসে তার বাবা আর মাকে বসে আছে দেখে 20,000 টাকা বাবা মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, বাবা এই নাও 20,000 টাকা। ড্রাইভারের বেতন দিয়েছে বোধহয় আজকে। মাথা নিচু করে বললাম, হ্যাঁ। ওই টাকাগুলো রেখে দিলি কেন? আঙ্কেল আমায় 10,000 টাকা দিয়েছেন আলাদা ফোন কেনার জন্য। তুই টাকা দিয়ে কি করবি? করিস তো ড্রাইভারের চাকরি, তোর যে ফোন আছে সেটা দিয়েই চলবে। টাকাগুলো দে, আমার রাতুলের ফোন নষ্ট হয়ে গেছে, তাই রাতুল বলছিল নতুন একটা ফোন কিনবে। তন্নি কি জানি একটা কিনবে বলেছিল, সেগুলোও কিনতে হবে। কিন্তু মা কি বলল শুনতে পাওনি? ড্রাইভার হয়ে এত দামি ফোন দিয়ে তোমার কোনো কাজ নেই। আর কোনো কথা বললাম না। রুমে চলে আসলাম। মুখ ও হাত পা ধুয়ে রুমে আসতে দেখতে পেলাম তিন্নি খাবার হাতে দাঁড়িয়ে আছে। তখন বললাম, কিরে খাবার নিয়ে রুমে আসলি যে? তুই ওইখানে গিয়ে খাবার খাবি না ওদের কথা খাবি? তিন্নি কি বলছিস কি? মা বাবা শুনলে কি বলবে বলতো? খাবারগুলো খেয়ে নে। রাজার কোনো কথা বলল না। তিন্নির হাত থেকে খাবার নিয়ে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে তিন্নি রাজের দিকে 15,000 টাকা এগিয়ে দিয়ে বলল, নে টাকাগুলো রাখ, আর ভালো দেখে একটা ফোন কিনে নিবি। আমার ফোন আছে, তুই টাকাগুলো রেখে দে, আর তোর কি প্রয়োজন সেগুলো কিনে নে। আমি সামনের মাসে বেতন পেয়ে ফোন কিনে নেব। ভাইয়া তুই এমন কেন? নিজের জন্য কিছু করিস না। আর এই 15,000 টাকা তুই আমায় দিয়েছিলি, আমি সেগুলো জমিয়ে রেখেছিলাম। হয়েছে, তোর যা প্রয়োজন সেগুলো কিনে নে। না। তিন্নি কিছু বলার আগে তার ফোন বেজে ওঠে। রাজ ফোন হাতে নিয়ে দেখতে পায় জনির কল। রাজ রিসিভ করে বলে, হ্যাঁ জনি বল।
নকুল দাদার চায়ের দোকানে আয়, কিছু কথা আছে। আচ্ছা আসছি। রাজ বাসা থেকে বের হয়ে নকুল দাদার চায়ের দোকানে আসে। রাজ আসতেই জনি রাজকে নকুল দাদার দোকান থেকে বের করে একটা বাসার সামনে নিয়ে আসে। রাজ জনিকে দাঁড় করিয়ে বলে, কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমায়? আর তোকে এমন লাগছে কেন? বন্ধু, আমার সব কিছু শেষ হয়ে গেছে রে। আজকে আদিবার বিয়ে। আদিবা আমায় ভুলে তার বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করছে। কি বলছিস কি? হ্যাঁ রে বন্ধু, আমি গিয়েছিলাম ওদের বাসায়, কিন্তু ওরা আমায় অপমান করে বের করে দিয়েছে বাসা থেকে। আচ্ছা চল, আমি দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা। রাজ জনিকে নিয়ে আদিবার বাসায় প্রবেশ করে। জনিকে দেখে আদিবার বাবা ভাই নানান কথা বলতে থাকে আর হুমকি দিতে থাকে। তখন রাজ বলে, দেখুন আঙ্কেল, জনি আর আদিবা একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। আপনি দয়া করে ওদের আলাদা করবেন না। রাজের কথা শুনে আদিবার বাবা বলে ওঠেন, কিসের ভালোবাসা? ওই ছেলের কি আছে? বেকার একটা ছেলেও। আর আমি এমন ছেলের কাছে আমার মেয়ের বিয়ে কখনো দিব না। ওর কি যোগ্যতা আছে আমার মেয়ের স্বামী হওয়ার? আঙ্কেল, মানছি জনি এখন বেকার, কিন্তু ও তো চাকরির জন্য চেষ্টা করছে। সৃষ্টিকর্তার কৃপায় খুব তাড়াতাড়ি একটা চাকরিও হয়ে যাবে ওর। আপনি জনিকে কয়েকটা দিনের সময় দিন, এর ভিতরেই চাকরি পেয়ে যাবে। আদিবার ভাই রাজের কলার চেপে ধরে বলে, তুই এত কথা বলছিস কেন? আমরা ওই ছেলের সাথে আমার বোনের বিয়ে দিব না। বেশি কথা না বলে এখান থেকে চলে যা, না হলে এই বাড়িতে মেরে পুঁতে ফেলবো। ভাই, আমি হাত ওঠাতে পারি, কিন্তু তুলছি না, কারণ আপনি আদিবার বড় ভাই। আমি আঙ্কেলের সাথে কথা বলছি, আপনার সাথে না। আঙ্কেল, আপনি হয়তো আজকে আদিবার বিয়েও দিয়ে দিবেন। আদিবা বিয়েতে রাজি হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কেউ ভালো থাকবে না। যেমন আদিবা, জনি আর তার সাথে সেই ছেলেটার, তিনজন মানুষকে আপনি ধ্বংস করে দেবেন এমন একটা সিদ্ধান্ত নিয়ে। আপনি দয়া করে কিছুটা সময় দিন জনিকে, তাহলে দেখবেন জনি আপনার মেয়ের জন্য যোগ্য ছেলে হয়ে উঠবে। আদিবা তার রুম থেকে সব দেখছিল আর কান্না করছিল। যখন আদিবার ভাই রাজের মুখে একটা ঘুষি মারে আর রাজের নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়, তখন আদিবা তার রুম থেকে বের হয়ে এসে রাজের সামনে দাঁড়িয়ে বলে, রাজ ভাইয়া, আপনি এখান থেকে চলে যান। আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করছি। আপনি এখান থেকে আপনার বন্ধুকে নিয়ে গেলে আমি খুশি হব। একটু পরেই বরপক্ষ চলে আসবে, তাই প্লিজ, আমি চাই না আমার বাবার কোনো অসম্মান হোক। সো প্লিজ। আদিবা, মিস্টার জনি, আপনি আসতে পারেন। রাজ ভাইয়া প্লিজ। হায় রে ভালোবাসা, এটা নাকি 3 বছরের ভালোবাসা। জনি চল। কথাগুলো বলে রাজ জনিকে নিয়ে বেরিয়ে আসে আদিবার বাসা থেকে। রাজ নকুল দাদার দোকানে এসে জল দিয়ে নিজের মুখ ধুয়ে নিল। তারপর জনিকে উদ্দেশ্য করে বলে, বসে আছিস কেন? মেয়েদের মতো কান্না করবি না শালা। যা, বাসায় চলে যা, আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। সকালে উঠে দেখবি ভালো লাগবে। রাজ জনিকে বাসায় দিয়ে তার বাসায় চলে আসে। রাজের বাসায় আস্তে আস্তে রাত 11টার উপরে হয়ে যায়। রাজ বাসার ভিতরে প্রবেশ করে দেখতে পায় তিন্নি বসে আছে খাবার টেবিলে। রাজ তিন্নির সামনে গিয়ে বলে, কিরে আপু, তুই জেগে আছিস যে? কোথায় ছিলি? আর এখন কয়টা বাজে? একটু কাজ ছিল তাই। তিন্নি খাবার এগিয়ে দিল আর রাজ খাওয়া শুরু করলো। তিন্নি হঠাৎ করে খেয়াল করলো রাজের নাক দিয়ে রক্ত পড়ছে একটু একটু করে। তখন তিন্নি বলে, ভাইয়া, তোর নাকে কি হয়েছে? ও, ওটা রাস্তা দিয়ে আসার সময় গাড়ির সাথে লেগে গেছে, হয়তো রক্ত পড়ছে নাকি। মিথ্যে বলবি না, সত্যি বল, কি হয়েছে? তখন রাজের সৎমা রাজের সামনে এসে রাজের দিকে তাকিয়ে বলেন, কোথাও চুরি ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, খোঁজ নিয়ে দেখ তন্নি। আচ্ছা মা, তোমার মাথায় শুধু আজে বাজে চিন্তা ঘুরে কেন? তাহলে বলতে বল, কি করতে গিয়ে এমন হলো? মা, বললাম তো গাড়ির সাথে লেগে এমন হয়েছে। মা, তোমায় একটা কথা বলার ছিল আমার। কি কথা? তোমার সতীনের ছেলে আর আমার বড় ভাই আর এমন হয়েছে কেন জানো? কেন হয়েছে? আজকে তিন্নি গিয়েছিল তার বেকার বন্ধু জনির হয়ে আদিবাপুর বিয়ে ভাঙতে, আর সেখানে গিয়ে আদিবাপুর ভাই এমন অবস্থা করছে তার। এক বেকার গিয়েছে আরেক বেকারের হয়ে কথা বলার জন্য, আর নিয়ে এসেছে নিজের আঘাত পাওয়া চেহারা। একটা জিনিস জানো তো মা, যদি বন্ধুত্বের সম্পর্কটা যদি শক্ত হয়, তাহলে বন্ধুত্বের মাঝে কোনো বাধাই কোনো বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে না। বাহ, মুখে তো বড়ই কথা বলতে পারিস, কিন্তু কাজের বেলায় তো অষ্টডম্বা। রাতুল, তোকে ধন্যবাদ ভাই সবাইকে জানানোর জন্য। তবে আমার মতো একটা বন্ধু তৈরি করে দেখা, তারপর না হয় কথা বলিস। তুই যাদের সাথে চলাচল করিস
তারা কিন্তু ভালো নয়। তারা তোর কোনো অপকারে আসুক আর না আসুক, তোর উপকারে কোনোদিনই আসবে না। তাই বলছি ভাই, নিজেকে ওই দিক থেকে ফিরিয়ে নিয়ে আয়, সময়টা কাজে লাগা। রাতুল কাদের সাথে চলে? আরে যাও তো তোমরা, মা ছেলে এখান থেকে। তোমাদের খাওয়া দাওয়া শেষ? তাহলে এখানে কি করছো? মা আর রাতুল চলে যায় সেখান থেকে। রাজ খাওয়া দাওয়া করে যেই চলে আসবে তখনই তিন্নির হাতে আইসক্রিমের একটা বক্স ধরিয়ে দিয়ে বলে, এটা তোর জন্য। ভাইয়া তুই জানলি কি করে আমার যে ভ্যানিলা আইসক্রিম খেতে ইচ্ছে করছে? আর টাকা পেলি কই? আজকে টিউশনির টাকা দিয়েছে। আর তুই যেমন আমার মনের খবর জানতে পারিস, তেমনি আমিও জানতে পারি তোর মনের কথা। রাজ তিন্নির মাথায় হাত বুলিয়ে তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে সকাল সকাল বাসা থেকে বের হতে যাবে, তখন মা এসে রাজের হাতে একটা বাজারের ঠোকা ধরিয়ে দিয়ে বলেন, বাজার থেকে এগুলো আসার সময় নিয়ে আসিস। মা, আমার আসতে তো দেরি হবে, আমি 1000 টাকা দিচ্ছি, তুমি কাউকে দিয়ে আনিয়ে নিও। রাজ তার মায়ের হাতে টাকা দিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। তখন তিন্নি এসে তার মায়ের হাত থেকে বাজারের ঠোকা হাতে নিয়ে দেখতে পায় লিস্টে থাকা সব কিছু ঘরে আছে। তখন তিন্নি বলে, মা তুমি মিথ্যে বলে ভাইয়ের থেকে টাকা নিলে কেন? এই মুখপুরি, তুই এত ভাইয়া ভাইয়া করছিস কেন? তোর বিয়ের জন্য টাকা আসবে কোথা থেকে? মা ভাইয়ার কি কোনো লাইফ নেই? আজকে 10 বছর ধরে ভাইয়া তার পুরাতন ফোনটা ব্যবহার করছে। আঙ্কেল যখন তাকে ফোন কেনার জন্য টাকা দিল, তখন তুমি ভাইয়ার থেকে টাকাগুলো মিথ্যে বলে নিয়ে নিলে। আচ্ছা মা, ভাইয়ার তো বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে কেন তোমরা ভাইয়ার বিয়ে নিয়ে চিন্তা করছো না? অন্যের চিন্তা না করে নিজের চিন্তা কর। রাত চলে আসে বাসার চৌধুরীর বাসায়। বাসায় এসে কিছু সময় বাসার চৌধুরীর সাথে কথা বলে ইতুকে নিয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। হঠাৎ করে ইতু বলে, রাজ ভাইয়া গতকালকে আমাদের ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে দিছে, কিন্তু আমার তো সব বাকি রয়ে গেছে। বুঝতে পারছি না কি হবে। পরীক্ষা কবে? ভাইয়া 1.5 মাস পরে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আচ্ছা, চিন্তা নেই, আমি তোমাকে আজ থেকে 3 ঘন্টা করে পড়াবো। আচ্ছা, বাকি বিষয়গুলি প্রস্তুতি কেমন তোমার? ওইগুলো প্রস্তুতি ভালো আছে। আচ্ছা নাও, কলেজে এসে গেছি, তোমরা চিন্তা করবে না। আপু, তুমি নিশ্চিন্তে ক্লাস করো। আচ্ছা বাই ভাইয়া। রাজ ইতুকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসে। তারপর বাসা চৌধুরীকে নিয়ে চলে যায় অফিসে। রাজ বাসা চৌধুরীর সাথে অফিসে গিয়ে বসে। 1টার দিকে রাজ অফিস থেকে বের হয়ে যায় ইতুর কলেজের উদ্দেশ্যে। রাজ যখন সিঙ্গল নালে দাঁড়িয়ে আছে তখন দেখতে পায় একটা ছেলে চুড়ি বিক্রি করছে। চুড়িগুলো দেখে রাজের খুব ভালো লাগলো, তাই রাজ ছেলেটাকে ডাক দিয়ে কয়েক ডজন চুড়ি তিন্নির জন্য কিনে ইতুর কলেজে চলে গেল। কিছু সময় পর ইতু গাড়িতে এসে বসে আর রাজ গাড়ি চালানো শুরু করে। ইতি চুড়িগুলো দেখতে পেয়ে বলে, ভাইয়া চুড়িগুলো কার জন্য কিনছো ফুহু? কেন, তোমার পছন্দ হয়েছে? হুম। তোমার যে রঙের চুড়ি পছন্দ নিয়ে নাও। বললে না তো কার জন্য নিয়েছিলে? আমার ছোট বোনের জন্য। ও, কিন্তু ভাইয়া আমি যে নিয়ে গেলাম তাহলে আপু কি করবে? কিছু বলবে না? নাও, কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। রাজ ইতুকে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। বিকেলে বাসার চৌধুরীকে বাসায় নামিয়ে দিয়ে তার নিজের বাসায় চলে যায়। রাজ বাসায় এসে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। কিছু সময় পর তিন্নি রুমে ঢুকতে ঢুকতে বলে, ভাইয়া তোর কিন্তু পছন্দ আছে বলতে হবে। পছন্দ হয়েছে তোর? খুব পছন্দ হয়েছে ভাইয়া। তোকে ভালো কিছু দিতে পারলাম না রে বোন, আমার যে সেই ক্ষমতা নেই। মানুষের বড় ভাইরা তাদের ছোট বোনকে কত কিছু কিনে দেয়, কিন্তু সেই দিক দিয়ে আমি পিছিয়ে আছি। পরিবারের বড় ছেলে হয়ে পরিবারের কোনো উপকারেও আসতে পারছি না। মা সত্যিই বলে রে, আমি কোনো কাজের না, একটা অপদার্থ। ভাইয়া মন খারাপ করিস না, দেখবি তুই একদিন অনেক বড় হবি। তুই তোর এই বোনের কথা মিলিয়ে নিস। জানিস তিন্নি, আমারও ইচ্ছে করে পরিবারের সবার জন্য কিছু করতে, অন্য সবার মতো পরিবারের ভরসা হতে। বাবা মা তুই রাতুলের জন্য কিছু নিয়ে আসবো, সবার মুখে হাসি ফুটিয়ে তুলবো, কিন্তু পারি না। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের অনেক স্বপ্ন থাকে, কিন্তু সেগুলো পূরণ হয় না, সেগুলো স্বপ্নই রয়ে যায়। স্বপ্ন অনেক, ক্ষমতা অল্প, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভাইয়া মন খারাপ করিস না, একটু ধৈর্য ধর, সব কিছু হবে, মন খারাপ করিস না। আপু, আমার এই শার্টটা পেছন দিয়ে ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দিবি? ভাইয়া নতুন একটা শার্ট কিনতে পারিস না? বাবার পুরাতন শার্ট পরিস কেন তুই? বাবার শার্টে বাবার ভালোবাসা আছে, তাই পরি। মিথ্যে বলবি না। আচ্ছা, শার্টটা সেলাই করে দিই এখন।
তোকে বলে লাভ নেই, দিচ্ছি আমি। তিনি রাজের শার্টটা নিয়ে চলে যায় তার রুমে, আর রাজ তার রুমে শুয়েছিল। তখনই রাজের ফোন বেজে ওঠে। রাজ ফোন হাতে নিয়ে দেখতে পায় বাসার চৌধুরীর কল। রাজ ফোন রিসিভ করে বলে, হ্যাঁ আঙ্কেল বলুন। রাজ, একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবি? কেন আঙ্কেল, আর কি হয়েছে? আসলে আমার ভাগ্নি আর তার স্বামী বিদেশ থেকে বাংলাদেশে আসছে, তাই তাদের নিয়ে আসার জন্য আমি আর তুই এয়ারপোর্টে যাব। তুই তাড়াতাড়ি আমার বাসায় চলে আয়। আচ্ছা আমি আসছি। রাজ 3 মিনিট থেকে শার্টটা নিয়ে বের হয়ে যায় বাসা থেকে। 10 মিনিট পর রাজ বাসার চৌধুরীর বাসায় এসে প্রবেশ করে। তারপর বিকেলে নাস্তা করে রাজ বাসার চৌধুরীকে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে এসে রাজ গাড়িতে বসে রইল, আর বাসার চৌধুরী ভিতরে চলে গেলেন। রাজ গাড়িতে বসেছিল, তখন বাসার চৌধুরী রাজকে কল দিয়ে ভিতরে যাওয়ার জন্য বললেন। রাজ ভিতরে গিয়ে দেখতে পায় বাসার চৌধুরী একটা মেয়ে আর ছেলের সাথে হেসে হেসে কথা বলছেন। রাজ আঙ্কেলের পাশে গিয়ে বলে, হ্যাঁ আঙ্কেল বলুন। আমি কথাটা বলে যে সামনের দিকে তাকালাম, তখন যাকে আমার সামনে দেখলাম তাতে আমি বেশ অবাক হলাম। তার মানে এই হলো আঙ্কেলের আত্মীয়। হ্যাঁ রাজ, এসেছিস? এই লাগেজগুলো গাড়িতে নিয়ে যা, আমরা আসছি। আমি লাগেজগুলো নিয়ে সেখান থেকে চলে এলাম, আর পেছন ফিরে তাকালাম না। আপনারা হয়তো ভাবছেন আমি কাকে দেখেছি। আমি মিতুকে দেখেছি। মিতু আমাকে দেখে অবাক হয়েছে। যাই হোক, আমি লাগেজগুলো নিয়ে গাড়িতে তুলে এসে সিটে বসে রইলাম। কিছু সময় পর আঙ্কেল আর বাকিরা এসে গাড়িতে বসেন। তারপর আমি গাড়ি চালানো শুরু করলাম। আঙ্কেল তখন বললেন, রিয়ন আর মিতু, তোদের যে ছেলেটার কথা বলেছিলাম, এই হলো রাজ। রাজ এখন আমাদের সাথে থাকে এবং সকল কাজও করে দেয়। বলতে পারিস রাজ এখন আমার ডান হাত। হাই রাজ ভাইয়া, আমি রিয়ন। হ্যালো ভাইয়া, আমি রাজ। রাজ আর কোনো কথা বলল না, গাড়ি চালিয়ে বাসায় চলে আসে। সবাই গাড়ি থেকে নেমে যায়। তখন রাজ বাসার চৌধুরীকে বলে, আঙ্কেল আজকে কি ইতু পড়বে? হ্যাঁ অবশ্যই, তুমি ইতুর রুমে চলে যাও, আমি ইতুকে পাঠিয়ে দিচ্ছি। বাসার চৌধুরী বাসায় গিয়ে ইতুকে তার রুমে পাঠিয়ে দেন। রাজ গাড়ি পার্ক করে রেখে ইতুর রুমে চলে যায়। রাজ ইতুকে পড়ানো শুরু করে। ইতুকে পড়িয়ে রাজ বাসা থেকে বের হয়ে আসে। হঠাৎ কেউ রাজের সামনে এসে দাঁড়ায়। রাজ সামনে তাকিয়ে দেখতে পায় মিতু। রাজ যখন পাশ কাটিয়ে আসতে যাবে তখন মিতু বলে, কেমন আছো? দেখতে তো পারছো কেমন আছি। এত পড়াশোনা করে শেষমেশ এখন ড্রাইভারের চাকরি করছো? অন্য কিছু ট্রাই করছো না কেন? অন্য কিছুতে ট্রাই করে লাভ নেই। কার জন্য করব? যেটাতে সেটাতেই ভালো আছি। আচ্ছা, নিজের এমন অবস্থা করে রেখেছো কেন? আমি শূন্য হয়ে গেছি তাই এমন। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব তোমাকে আমি। বলো। তোমার মনে কি আমার জন্য সত্যিকারের ভালোবাসা ছিল না? যা ছিল সবই কি অভিনয়? বুঝে গেছি আমি। নীরবতা সম্মতির লক্ষণ। আমি তোমার জন্য কি করিনি তুমি বলতে পারবে? নিজের পড়া বাদ দিয়ে আমি তোমার প্র্যাকটিক্যাল খাতা লিখে দিতাম। রাতের পর রাত জেগে আমি কমার্সের স্টুডেন্ট হয়ে তোমার সায়েন্সের ম্যাথগুলো রাতের পর রাত জেগে করে দিতাম। আমি তোমার পড়ার জন্য ভার্সিটির সেমিস্টার পরীক্ষা পর্যন্ত দেইনি, যাতে তোমার পরীক্ষাগুলো ভালো হয়। কিন্তু তুমি আমায় ছেড়ে চলে গেলে। বাহ, এটাই ছিল তোমার ভালোবাসা? আচ্ছা মিতু, আমি তো তোমায় নিজে থেকে কখনো গিয়ে ভালোবাসার কথা বলিনি। বলেছিলে তুমি, তোমাকে ভালোবাসতে বাধ্য করেছিলে তুমি। শুনেছি মেয়েরা নিজের থেকে বেশি ভালোবাসলে সেটা ছেলেদের গিয়ে বলে। তাহলে সেই ভালোবাসার কি হলো মিতু? অ্যান্সার মি মিতু। এর উত্তর তোমার কাছে নেই মিতু, কারণ তুমি আমায় সেই রকম করে ভালোই বাসনি। যখনই একটা প্রতিষ্ঠিত ছেলে পেলে তখনই আমায় ছেড়ে ফেলে চলে গেলে। আসলে একটা কথা সত্যি কি জানো, মধ্যবিত্ত পরিবারের ছেলেরা কখনো কোনো মায়া ভালোবাসায় জড়াতে নেই, নাহলে নিজের জীবনের সাথে পরিবারও শেষ হয়ে যাবে। যেমন আমি হয়ে গেছি। নিজের জীবনের থেকে যাকে বেশি ভালোবাসতাম, যাকে আঁকড়ে ধরে নিজের সাফল্যের ভিত্তি করতে চেয়েছিলাম, সেই আমায় সময়ের সাথে তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিল অমাবস্যার অন্ধকার চাদরে। আসলেই মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে কারো প্রিয় মানুষ বা কারো প্রিয় পাত্র হয়ে উঠতে পারে না, হয়ে ওঠে সবার প্রয়োজনের পাত্র। রাজ আসলে রাজ যখন কথাগুলো বলছিল তখন তার চোখ দিয়ে বৃষ্টি হচ্ছিল, আর মিতু নীরবে সব শুনে যাচ্ছিল। মিতু কিছু বলবে তার আগেই রাজ মিতুকে থামিয়ে দিয়ে বলে, জানো মিতু, আমাকে আমার পরিবারের সবার কাছে কেমন কথা শুনতে হয়। নিজের ছোট ভাইও আমাকে আঘাত করে কথা বলে, আমাকে নিয়ে হাসাহাসি করে।
একজন বেকার ছেলেই জানে পরিবারের কথাগুলো কেমন হয়। আমার বাবা মা আমাকে দেখিয়ে বলে, ওই দেখ তোর থেকে ছোট ছেলে কি কি করছে, আর তুই বসে বসে ভাত খাচ্ছিস। আমাকে সাপোর্ট করার মানুষ নেই। এখন শুধুমাত্র আমার ছোট বোনটা আছে, সেও কোনোদিন আমায় ছেড়ে চলে যাবে। বেকার ছেলেদের ভালোবাসা কখনো কোনোদিনও পূর্ণতা পায় না, যেমন আমার সাথে হয়েছে। রাজ, সেই সময় পরিস্থিতি। জানো মিতু, একটা মেয়ে যেমন পারে একটা ছেলের সুখের কারণ হতে, আবার সেই মেয়ে দুঃখের কারণও হতে পারে। একটা সম্পর্কে বিশ্বাস থাকলে সবকিছু সম্ভব, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব। আমরা যা চাই আর যদি তাকে পেয়ে যাই সেটা ভাগ্য, আর পাবো না ভেবে চাওয়াটাই হলো ভালোবাসা। রাজ, তুমি কিন্তু ভুল বুঝছো আমাকে। সেটা হলে সত্যি ভালো হতো জানো তো। তবে রিয়ন ভাই খুব ভাগ্যবান একজন মানুষ যে তোমাকে পেয়েছে। আচ্ছা যাক সেসব কথা, ভালো থেকো স্বামী সংসার নিয়ে। আমায় টিউশনি যেতে হবে। রাজ কথাটা বলে চোখের জল মুছে সেখান থেকে চলে যায়। আর মিতু ও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কিছু সময়। রিয়ন আর ইতু এত সময় আড়াল থেকে সব শুনছিল। রাজের বলা কথাগুলো শুনে দুজনের চোখের কোণেই জল চলে আসে। মিতু বাসায় চলে যায়। 11টার দিকে রাজ বাসায় ফিরে হাত মুখ ধুয়ে তার রুমে তার জন্য রাখা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে মিতুও খাওয়া দাওয়া করে তার রুমে চলে যায়। রিয়ন আগে থেকেই রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। মিতু রুমে এসে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। রাজ ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়ে ইতুদের বাসার উদ্দেশ্যে। রাজ ইতুকে নিয়ে কলেজে চলে যায়, তারপর বাসার চৌধুরীকে নিয়ে অফিসে চলে যায়। সন্ধ্যাবেলা রাজ তার টিউশনি করিয়ে বাসার ফিরায়। তারপর মা বাবা রাতুলের তিক্ত কথা শুনে। এইগুলো নিয়ে রাজের দিন চলছে কোনোভাবে। এর মধ্যে ইতুর পরীক্ষা শুরু হয় এবং ইতুর সকল পরীক্ষা ভালোভাবেই শেষ করে। আজকে ইতুর পরীক্ষার রেজাল্ট দিবে, তাই রাজ ইতুকে নিয়ে কলেজে চলে আসে। ইতু আজকে কলেজের ভিতরে যাওয়ার জন্য অনেকবার বলেছিল, কিন্তু রাজ মানা করে দেয়। রাজের গাড়িতে বসে ভালো লাগছিল না, তাই গাড়ি থেকে নেমে হাঁটতে থাকে। কিছু সময় হাঁটার পর রাজ একটা নির্জন রাস্তায় চলে আসে। রাজ হুট করে একটা মেয়ের আত্মচিৎকার শুনতে পায়। রাজ চিৎকারটা শুনে কিছুটা এগিয়ে যায় সামনের দিকে। তখন রাজ দেখতে পায় একটা ঝোপঝাড় থেকে মেয়ের চিৎকার শুনতে পেল। তাড়াতাড়ি করে রাজ সেই দিকে যায় আর গিয়ে দেখতে পায় কয়েকটা ছেলে মিলে একটা মেয়ের সাথে খারাপ কিছু করতে যাচ্ছে। রাজ তাড়াতাড়ি সেখানে গিয়ে একটা লাঠি দিয়ে ছেলেগুলোকে মারতে থাকে। হঠাৎ এমনটা হওয়াতে ছেলেগুলো কিছুটা করতে পারেনি। ছেলেগুলো যখন মাটিতে শুয়ে পড়ে তখন রাজ মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে তার গায়ে থাকা শার্ট খুলে এগিয়ে দিল। রাজ মেয়েটাকে নিয়ে যেই চলে আসবে তখন একটা ছেলের দিকে রাজের চোখ পড়ে, আর রাজের চোখ বড় সড়ো হয়ে যায়। রাজ একবার মেয়েটার দিকে আর একবার ছেলেটার দিকে তাকাচ্ছে, আর ছেলেটাও রাজের দিকে তাকিয়ে আছে। রাজ ছেলেটার দিকে যেই এগিয়ে গিয়ে রাজ কিছু বলতে যাবে তার আগে ওই ছেলেগুলো সহ বাকি সবাই চলে যায় দৌড়ে। রাজ মেয়েটাকে ঝোপঝাড় থেকে বের করে নিয়ে এসে রাজ মেয়েটাকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো ক্ষতি করতে পারেনি তো ওরা? না, তার আগেই আপনি চলে এসেছেন, ধন্যবাদ আপনাকে। না না, ধন্যবাদের কি আছে, এটা আমার কর্তব্য। আচ্ছা, আপনি এই নির্জন রাস্তায় একা কি করছিলেন? আসলে আমার স্কুটার নষ্ট হয়ে যায় আর আমি রাস্তায় দাঁড়িয়ে কারোর হেল্প পাওয়ার জন্য চেষ্টা করছিলাম। তখনই ছেলেগুলো এলো আর আমায় এই দিকে জোর করে নিয়ে আসে। ও আচ্ছা, চলুন। আমার নাম দীপ্তি, আপনার নাম? আমার নাম রাজ। আচ্ছা আপনি চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। রাজ আর দীপ্তি যখন কথা বলছিল তখনই ওই ছেলেগুলো আবার ফিরে আসে লাঠি হাতে, আর কোনো কথা ছাড়াই রাজকে মারতে শুরু করে। রাজের হাত ফেটে হাত দিয়ে রক্ত পড়ছে। রাজের পায়ে আঘাত করে চলেছে ওরা। রাজ আঘাত সহ্য করতে না পেরে মাটিতে শুয়ে পড়ে। রাজ অনেক কষ্ট করে ছেলেটার দিকে তাকিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, এমনটা কেন করলি? তুই এতটা খারাপ হয়ে গেছিস একটা মেয়ের সাথে এমন একটা কাজ করতে চলেছিলি? তোকে আমরা এই শিক্ষা দিয়েছিলাম রাতুল? আমি বাধা দেওয়াতে আমার উপর আক্রমণ করলি? রাজের কথা শুনে রাতুল হাসতে শুরু করে। রাতুল হাসি থামিয়ে হাতে থাকা লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে রাজকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ মেরেছি। তোকে মারার জন্য আমি এতদিন একটা সুযোগ খুঁজতেছিলাম, আর ফাইনালি পেয়ে গেলাম। আজকে তোকে মেরে এই দুনিয়া ছাড়া করব। তুই আমার ব্যাপারে সব জেনে গেছিস, এবার তোকে এই দুনিয়া ছাড়া করব।
তোকে তো সেই দিনই মেরে ফেলতাম যেদিন তুই মা আর তিন্নির সামনে আমার সম্পর্কের কথা বলেছিলি। প্লিজ ওনাকে ছেড়ে দিন, দয়া করুন, ওনাকে এভাবে মারবেন না, না হলে উনি মরে যাবেন। এই চুপ, একদম চুপ, তুই কোনো কথা বলবি না। আজকে একে মেরে আমার এতদিনের ক্রোশ মিটিয়ে নেব। তোর জন্য পরিবারে অশান্তি, তোকে মেরে শান্তি আনবো। ভাই এমন করিস না, তুই তুই ভুল করছিস ভাই। তুই যেই পথে আছিস সেই পথ ভালো না, তোকে অন্ধকারে নিয়ে যাবে। তোর এখন পড়াশোনা করার সময়, এগুলো ছেড়ে দে ভাই। কিসের ভাই? তোর মতো অনাথকে ভাই বলবে? তুই একটা আপদ আমাদের জন্য, তোকে মেরে ফেলাই ভালো হবে। তোর জন্য আমাদের পরিবারে শান্তি নেই। তোর মতো আপদকে মেরে ফেলে আমি আমার পরিবারে শান্তি ফিরিয়ে নিয়ে আসব। ভাই মানে আপনারা একজন আরেকজনের ভাই? নিজের ভাইয়ের সাথে এমন করছেন আপনি? কিসের ভাই ও আমার? ও একটা অনাথ, এতদিন আমাদের বাড়িতে আশ্রিতা হিসেবে ছিল। বুঝতে পারলাম আজকে আমার এই পৃথিবীতে শেষ দিন। রাতুল এই রাস্তায় এসে তার নিজের বিবেককে বিসর্জন দিয়ে দিয়েছে। আমাকে এখন মেরে ফেলবে। একদিক দিয়ে ভালোই হবে, আমার মতো একটা আপদ দুনিয়া ছেড়ে চলে যাবে। এই পৃথিবী থেকে একটা বেকারের বোঝা কমে যাবে। মৃত্যু সবার জন্য অবধারিত। কারোর জন্য এটা সুখকর, আবার কারোর জন্য কষ্টকর, কিন্তু মৃত্যু আমার কাছে সুখকর। রাত যখন কথাগুলো চিন্তা করছিল তখন রাতুল রাজের মাথায় আঘাত করতে লাগলো। এক নাগাড়ে রাজ নিস্তব্ধ হয়ে যাওয়ার আগে রাজের চোখের কোণে জমা হওয়া জল ছেড়ে দিল। রাজ চোখ বন্ধ করার আগে অস্পষ্ট স্বরে বলল, হেঁটে হেঁটে ক্লান্ত আমি, তাই চলেছি শান্তির আবাসস্থলে। এবার খানিক জিরিয়ে নেব না হয় মায়ের আঁচল তলে। রাজ কথাটা বলে তার চোখটা বন্ধ করে নিল। দীপ্তিও এমন আঘাত করা দেখে চিৎকার করতে লাগলো। রাজের চোখগুলো বন্ধ হয়ে গেল। দীপ্তিও কান্না করছে। রাজের রক্তে মাটি লাল হয়ে গেল। রাতুল দীপ্তিকে নিয়ে চলে যায়, আর রাজের প্রাণহীন নিথর রক্তাক্ত দেহটা পড়ে রইল। 7 মাস পর রাজ ছাদে দাঁড়িয়ে তাকিয়ে আছে অন্ধকারচ্ছন্ন আকাশের দিকে। তখন কেউ এসে রাজের কাঁধে হাত রাখে। রাজ পিছনে না তাকিয়েই বলে, জনি, কিছু বলবি? এই অসময়ে ছাদে তুই? যার জীবনটাই অন্ধকার তার সময় বলতে কিছুই নেই। ভাইয়া, পুরাতন সবকিছু ভুলে যান না কেন? আদিবা, ইচ্ছে করলে সবকিছু ভুলে যাওয়া যায় না। কিছু কিছু দাগ পুরাতন হয় না, সেগুলো নতুন হয় দিনে দিনে। আচ্ছা নিচে চল, অনেক রাত হয়ে গেছে, খাবার খেতে হবে। রাজ, জনি আর আদিবা চলে আসে সেখান থেকে। আপনারা নিশ্চয়ই ভাবছেন আদিবার জনি একসাথে কি করে, তাই তো? রাজের কথা শুনে শুনে সেদিন আদিবার বাবা বিয়ে ভেঙে দিয়ে রাজকে ডেকে কিছু শর্ত দিয়ে দেন, আর সেগুলো যদি পূরণ করতে পারে এবং 2 মাসের ভিতরে চাকরি পেয়ে যায় তাহলে তাদের বিয়ে দেওয়া হবে। সৃষ্টিকর্তার কৃপায় জনিও 1 মাস পরে ভালো একটা চাকরি হয়ে যায়। তারপর বিয়ে হয়ে যায় জনি আর আদিবার। জনি তার কর্মসূত্রে এখন ঢাকায় থাকে, আর রাজও সেখানে থাকে। বাকিটুকু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। রাজ যখন খাবার খাচ্ছিল তখন জনি রাজকে বলে, রাজ, আবার সব কিছুর জন্য নিজেকে তৈরি কর। এই অমানুষ চেহারা থেকে নিজেকে মানুষে পরিণত কর। কেন? এখানে থাকলে সমস্যা? তাহলে আমি চলে যাব। ভাইয়া কি বলছেন কি আপনি? জনি তো তেমন করেই বলছে। শালা ঢং করবি তো এমন লাথি দিব যা কাউকে দেখাতে পারবি না। কালকে সকালে দীপ্তি তোকে নিয়ে যাবে আমার পরিচিত এখানের একটা সেলুনে। আমি যেমন আছি তেমন ভালো আছি জনি, শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ? টাকা তো দুলা ভাই দিবে, তাহলে আপনি কেন চিন্তা করছেন? টাকা যারা ইনকাম করে তারাই বুঝবে এর মর্ম। আপনি বুঝবেন কি করে বলুন? আপনি কি আমায় খোঁচা মেরে কথা বললেন? আপনি কথাটা কিরকম ভাবে নেবেন সেটাই হলো বিষয়। দীপ্তি রাজের দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিয়ে বলে, দুলা ভাই, তোমার বন্ধু এমন কেন? কেমন? এই যে কিপটে টাইপসের। দীপ্তি, রাজ যে পরিস্থিতি থেকে বেড়ে উঠেছে সেরকম করে কেউ পারবে কিনা সন্দেহ আছে। আমি যদি রাজের জায়গায় থাকতাম তাহলে আমি পারতাম না। কিপটে না হলে দুনিয়া চলে না। অর্থের জন্য নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে অর্থের অভাব চিরকাল থেকে যাবে, আর আমরা হয়ে যাব অর্থের গোলাম। আমার খাওয়া হয়ে গেছে, আমি গেলাম। রাজের কথাগুলো জনি আর আদিপা বুঝলেও দীপ্তি বুঝতে পারেনি। রাজ রুমে এসে দেখতে পায় তার ফোনে একটা আননোন নাম্বার থেকে 10টার অধিক কল এসেছে।
নাম্বারটাও রাজের পরিচিত, তাই রাজ কালক্ষেপণ না করে ওই নাম্বারে কল দিল। ফোন রিসিভ হতে ওপাশ থেকে বলে, ভাইয়া কেমন আছিস তুই? আছি। তুই কেমন আছিস আপু? আছি কোনো রকম। আমার কথা তোর মনে হয় না? হয়, কিন্তু ভয়ে কথা বলতে চাই না আপু, যাতে তোদের কোনো ক্ষতি না হয়। আচ্ছা, তুই আমার নাম্বার পেলি কোথায়? জনি ভাইয়া দিয়েছে। বাসার সবাই কেমন আছে? তুই নেই, তারা তো নিশ্চয়ই ভালো আছে। ভালো থাকলেই ভালো। ভাইয়া আমার বিয়ে ঠিক হয়েছে, আর বিয়েটা 4 দিন পরেই। আচ্ছা, ভালোই তো। আশীর্বাদ করি বোন, তুই ভালো থাক, সবসময় হাসি খুশি থাক। ভাইয়া তুই আসবি না আমার বিয়েতে? আমি আসার চেয়ে না আসাই ভালো আপু। আমি আসলে ঝামেলা হবে, তার চেয়ে না আসাই ভালো। ভাইয়া একটা সত্যি কথা বলবি তুই আমায়? হ্যাঁ বল। তুই কি আমায় সত্যি তোর নিজের বোন মনে করিস? মিথ্যে বলবি না, শুধু হ্যাঁ অথবা না বলবি। আপু তুই কি বলছিস এসব, বলতো? ভাইয়া হ্যাঁ অথবা না যে কোনো একটা বলবি তুই। হ্যাঁ, আমি তো তোকে নিজের বোন মনে করি। তাহলে তুই আমার বিয়ের দিন আসবি বল? তুই তো আমাকে সব সময় বলতি তুই আমায় কোনো সময় ভালো কিছু গিফট দিতে পারিসনি। তুই যদি আসিস সেটাই হবে আমার জীবনের তোর থেকে পাওয়া সবচেয়ে বড় গিফট। ভাইয়া রে, আমি তো চলে যাব কয়েকদিন পরে অন্যের ঘরে। তখন ইচ্ছে করলে তোর সাথে কথাও বলতে পারবো না, দেখাও করতে পারবো না। তুই আসবি না বল? তোর বোনের শেষ ইচ্ছেটা পূরণ করবি না বল? তিন্নির কথাগুলো শুনে রাজের চোখ ভিজে ওঠে। রাজ চোখের জল মুছে বলে, আমি আসবো রে আপু, আমি আসবো। তুই চিন্তা করিস না, তোর এই ভাই আসবে তোর সাথে দেখা করার জন্য। সত্যি ভাইয়া তুই আসবি? হ্যাঁ আসবো, চিন্তা করিস না। খাওয়া দাওয়া করছিস? তুই? করছি। আচ্ছা ভালো থাকিস, মন খারাপ করবি না, সবসময় হাসি খুশি থাকবি। ভাইয়া একটা কথা জানার ছিল। বল। এই তো তোর খোঁজ করছিল কিছুদিন আগে। কেন? জানি না রে। আচ্ছা ভালো থাকিস, রাখছি। রাজ কথাটা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজের ঘুম ভেঙে যায় কারো ধাক্কা ধাক্কিতে। রাজ চোখ খুলে দেখতে পায় দীপ্তি। তখন রাজ বলে, কি হয়েছে? সাত সকালে আপনি আমার রুমে কেন? কালকে সকালে দুলাভাই কি বলো শুনতে পাননি আপনি? জনি কি বলছিল? আপনাকে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য বলেছিল। আচ্ছা জানতো, আমি দুপুরে চলে যাব। এখন দুপুর 1টা বাজে। কি? হ্যাঁ, একজন সুস্থ মানুষ এত ঘুম ঘুমাতে পারে? বাপরে বাপ, সেটা আপনাকে না দেখলে বোঝা যেত না। ওয়েট, আপনি আমায় অসুস্থ বলছেন? চোরের মন পুলিশ পুলিশ। আচ্ছা আপনি নিচে আসুন, আমি গেলাম। এই এই রাজকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে দীপ্তি নিচে চলে যায়। রাজ বিছানা ছেড়েই ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে বাসা থেকে বের হয়ে যায়। রাজ হাঁটতে হাঁটতে একটা সেলুনের সামনে চলে যায়। তারপর সেলুনের কর্মচারীকে বলে নিজেকে মানুষ করে নিল। রাজের তৈরি করা এই মানুষকে কেউ চিনতে পারবে না এত সহজে। রাজ বাসায় এসে বেল বাজায় কিছুক্ষণ, তারপর দীপ্তি দরজা খুলে দিল। রাজ যে ভিতরে ঢুকতে যাবে তখন দীপ্তি বলে, ওই কে আপনি? বাসায় ঢুকেছেন কেন? আজব মানুষ তো, কোনো কথা নেই হঠাৎ করে বাসার ভিতরে ঢুকে যাচ্ছেন আপনি। সামনে থেকে সরুন, নাহলে পিষে ভেতরে চলে যাব। ওই মুখ সামলে কথা বলবেন কিন্তু। পিষে চলে যাবেন মানে? আমি কি সবজি বা ফল যে আমায় পিষে যাবেন? আরে সরুন তো, ভাল লাগছে না আপনার সাথে কথা বলতে। আদিবার রান্নাঘর থেকে বাইরে দীপ্তির কথা শুনতে পেয়ে দরজার কাছে চলে আসে। তখন আদিবা বলে, কি রে দীপ্তি, কি হয়েছে? আদিবা, তোমার বোনকে আমার সামনে থেকে সরে যেতে বলো। দেখছিস আপু, এই বেয়াদব লোকটা কি রকম কথা বলছে? দীপ্তি ওটা রাজ ভাইয়া, তুই চিনতে পারিসনি? কি? আমি তো চিনতে পারিনি। এইসব মানুষকে কারা যে ডাক্তারি পড়তে বলে। অমানুষকে মানুষ হতে দেখেছি তো, তাই চিনতে পারিনি। কি কি বললে তুমি? আমি অমানুষ? দীপ্তি কি বলছিসটা কি তুই? ঠিক বলেছি। ভাইয়া দীপ্তির কথায় কিছু মনে করবেন না। না ঠিক আছে। রাজ কোনো কথা না বলে তার রুমে চলে যায়। আদিবা দীপ্তির দিকে তাকিয়ে রাগী গলায় কিছু কথা বলে চলে যায়। দুপুরবেলায় সবাই খাবার খাচ্ছিল। তখন রাজ জনিকে বলে, জনি, কালকে আমি সিলেটে ফিরে যাচ্ছি। হঠাৎ করে সিলেট কেন?
আমার সব কিছু তো ওখানে। ভাইয়া এখান থেকে সব কিছু শুরু করুন না নতুন করে। না, আমি ফিরে যেতে হবে। অনেকদিন হলো তোমাদের এখানে আছি, এবার আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। রাজ, জনি, আশা করি তুই আমায় বাধা দিবি না। রাজ খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলে রাজ ছাদে দাঁড়িয়েছিল, তখন দীপ্তি রাজের পাশে এসে দাঁড়ায় আর বলে, আই এম সরি। কেন? দুপুরের ওই কথাগুলো বলা আমার ঠিক হয়নি, তাই। কত কিছু জীবনে শুনেছি, সাথে আঘাতও সহ্য করেছি, আর এই কথাগুলো তেমন কিছু না। কটু কথা শুনতে শুনতে এগুলো আমার গায়ে সহ্য হয়ে গেছে। তাহলে চলে যাচ্ছেন কেন আপনি? আমার কাজ আছে, তাই আমাকে চলে যেতে হবে। কি কাজ জানতে পারি? নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে। কালকে তিন্নির বিয়ে। বিকেলে রাজ জনিদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে বাস টার্মিনালে এবং টিকিট কেটে ঢাকা থেকে সিলেটের বাসে বসে পড়ে। দীর্ঘ যাত্রা শেষ করে রাজকে বহনকারী বাস সিলেটে এসে পৌঁছায় রাত 1টায়। রাজ বাসা থেকে নেমে একটা সিএনজি নিয়ে তার পুরাতন বাড়ির দিকে রওনা দিল। কিছু সময় পর এসে পৌঁছে যায়। রাজ গাড়ি থেকে নেমে তিন্নির রুমের পাশে গিয়ে তিন্নিকে কল দিল। কল রিসিভ করে তিন্নি বলে, ভাইয়া বল, তুই আসছিস তো? তুই তো রুমের বাইরে আয় আপু। আসছি ভাইয়া আমি, তুই দাঁড়া। তিন্নি বাইরে এসে রাজকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং রাজকে যেভাবে চুল এবং দাড়ি কাটার কথা বলেতে আজকের রাজ ঠিক সেই রকম বেশে দাঁড়িয়ে আছে তিন্নির সামনে। তিন্নি ভাইয়া বলে রাজকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাজও তার বোনকে জড়িয়ে ধরে কান্না করছে। রাজ তিন্নির কান্না থামিয়ে তিন্নিকে উদ্দেশ্য করে বলে, বাহ, আমার বোনটাকে তো আজকে সত্যি অনেক সুন্দর লাগছে। দেখতে দেখতে তুই অনেক বড় হয়ে গেলি আপু। বিয়ের পর এই ভাইটাকে ভুলে যাবি না তো আপু? ভাই বোনের অর্থ কি জানিস? তোর বিপদে হব আমি মস্ত বড় ঢাল, মায়ের মতো আগলে রাখিব তোকে চিরকাল। থাকুক সুখে ভাই আমার সারা জীবন ধরে, ওদের জীবন রঙিন হোক রামধনুর রঙে। ছোট থেকে এক জায়গায় বড় হয়েছি, একসাথে খেয়েছি, একসাথে আনন্দ করেছি, ঝগড়া করেছি, মারামারি করেছি। তোর অভাবটা পূরণ হওয়ার নয়। তবুও আপু, এতদিন হয়তো তোর এই অপদার্থ ভাইটা তোকে অনেক জ্বালিয়েছে, অনেক বিরক্ত করেছি, অনেক ঝগড়া করেছি তোর সাথে। কিন্তু কালকের ঠিক এই সময়টা হয়তো তুই আর আমি একসাথে থাকবো না। অনেক মিস করবো রে আপু তোকে। তোর জন্য কিছু নিয়ে আসতে পারিনি রে আপু। তুই আমার কাছে কখনো কিছু চাসনি মুখ ফুটে, কিন্তু এতদিনে তুই আমার কাছে একটা জিনিস চেয়েছিস, আমি না করে কি করে বল? ভাইয়া তুই আমায় ছুঁয়ে একটা কথা দে। কি বলছিস কি তিন্নি তুই? তোকে ছুঁয়ে কথা দেবো মানে? তুই দিবি কিনা বল। কি কথা বল তুই আমায়? আমি আমার হাতে ভাইয়ার হাত নিয়ে বললাম, আজকে থেকে তুই কারোর জন্য ভাববি না, তুই নিজের জন্য ভাববি এবং নিজেকে আবার নতুন করে তৈরি করবি। নতুন করে তুই চাকরির ইন্টারভিউ দিবি এবং সবার সামনে আমি মাথা তুলে বলতে পারবো, আমার ভাইয়া বেকার না, আমার ভাইয়া অপদার্থ না, আমার ভাইয়া একজন সরকারি চাকরিজীবী। কিন্তু আপু, ভাইয়া তুই যে এখানে চলে এসেছিস, জনি ভাইয়া আমায় বলেছে তুই আবার ফিরে যাবি ঢাকা এবং নিজেকে এই সমাজের যোগ্য প্রমাণ করে তুই সিলেট শহরে ফিরে আসবি। চোখের জল মুছে বললাম, তুই সবসময় নিজের যত্ন নিবি, বড়দের সম্মান করবি। বড় কেউ কটু কথা বললে সেগুলো শুনে নিয়ে উল্টো তাকে একটা হাসি দিবি বোন। আমি আসি রে আপু। ভাইয়া চলে যাবি তুই? বিবাহের আনন্দের ক্ষণে মেতে উঠুক প্রাণ, দুজনের জীবনের সূচনা হোক শুভ। শুভ বিবাহ বোন, ভালো থাকিস আপু। তোর ভাই ফিরবে তোর কাছে আপু। এই নে তোর সকল সার্টিফিকেট, মার্কশিট, সব কিছু। আমি অপেক্ষায় থাকবো ভাইয়া, যেদিন তুই ফিরে আসবি একজন যোগ্য মানুষ হয়ে এই সিলেটে। যা এখন গিয়ে ঘুমিয়ে পড় তুই। তিন্নি চলে যায় বাড়ির ভিতরে। রাজ সেখান থেকে ফাইল নিয়ে চলে আসে আবার বাস টার্মিনালে। রাজ কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই রাজের ফোন বেজে ওঠে। রাজ ফোন বের করে দেখতে পায় জনির কল। রাজ রিসিভ করে বলে, কিরে এত রাতে কল দিলি? কোথায় তুই? বাস টার্মিনালে বসে আছি। কেন? দেখ, আমি অনলাইনে গ্রিন লাইটের টিকিট কেটে রেখেছি, তুই কাউন্টারে গেলেই ওরা দিয়ে দিবে। জনি দেখ, তুই যদি সকাল 11টার আগে না ফিরছিস ঢাকা, তাহলে আমি সিলেট চলে আসব। আর সিলেট ফিরলে কি হবে তুই নিজেই জানিস। তুই পাগল হলি জনি? হ্যাঁ। আচ্ছা আমি আসছি।
রাজ কথাটা বলে গ্রিন লাইন বাস কাউন্টারে গিয়ে তার টিকিট সংগ্রহ করে বাসে উঠে পড়ে। আর কিছুক্ষণ পর বাস চলা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। রাজ বাইরে থাকাতে ঘুমিয়ে পড়ে। রাজের ঘুম ভাঙে গাড়ির প্রচণ্ড ঝাঁকুনিতে। রাজ তাকিয়ে দেখতে পাই ঢাকা চলে এসেছে আর কিছুক্ষণ পর বাস থেকে নামতে হবে। বাস এসে তার নির্দিষ্ট স্থানে থামে। তারপর রাজ বাস থেকে নেমে বাসার সামনে চলে যায় আর বাসার বেল দিল। কিছু সময় পর কেউ দরজা খুলে দিল। রাজ তাকিয়ে দেখল দীপ্তি। রাজ কোনো কথা না বলে বাসার ভিতরে চলে গেল। রাজ ফ্রেশ হয়ে নিচে এসে হালকা নাস্তা করে বাসার বাগানে গিয়ে বসে। তখন দীপ্তিও রাজের পাশে গিয়ে বসে। রাজ বলে, আজকে হাসপাতালে যাননি? না, যাইনি। ও আচ্ছা। তো কি করবেন এখন? করব কিছু একটা, নিজের বোনকে দেওয়া কথা রাখতে হবে। তাহলে এখন যান নিজেকে তৈরি করতে। জানেন তো, একজন বেকার ছেলেকে নিজেকে তৈরি করতে হলে তাকে প্রথমে ডিপ্রেশন থেকে নিজেকে বের করে আনতে হয়। ডিপ্রেশন যদি একজন মানুষকে পুরোপুরি তার আয়ত্তে নিয়ে নেয়, তাহলে সেই মানুষ ডিপ্রেশন নামক নিষ্ঠুরতম দুনিয়ায় চলে যায়। অযথা চিন্তা করবেন না, একদিন সব ঠিক হয়ে যাবে। বড় ছেলেদের জীবন কেন কষ্টে কাটে তুমি জানো? কেন? ওই একটু আগে তুমি যে কথাটা বললে না, ওই কথাটা ভেবে। কিন্তু সত্যি এটাই যে মৃত্যুর আগ পর্যন্ত কিছুই ঠিক হবে না, কারণ জীবনটা একটা রঙ্গমঞ্চ। যে ভাইটাকে ছোট থেকে আদর স্নেহ দিয়ে বড় করলাম, যার কোনো অভাব আমি অপূর্ণ রাখিনি, সেই ভাই আমায় আঘাত করল। তারপর আমার ভাইয়ের প্রতি কোনো রাগ নেই, অভিযোগও নেই। এটাই বড় ছেলেদের জীবন। হায় রে জীবন। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাকে আমি। কি কথা? কালকে সকালে আপনার একটা ইন্টারভিউ আছে। ও আচ্ছা। চলুন ভিতরে, আপনাকে নিয়ে শপিং যেতে হবে। কি জন্য? ধুর মশাই, আপনি এত প্রশ্ন করেন কেন? যান রুমে গিয়ে রেডি হয়ে নিন। দীপ্তি একবার দীপ্তির দিকে তাকিয়ে তার রুমে গিয়ে রেডি হয়ে নিচে চলে আসে। কিছু সময় পর দীপ্তিও রেডি হয়ে চলে আসে। দুইজনই শপিংয়ের জন্য বাসা থেকে বের হয়ে যায়। শপিং শেষ করে দীপ্তি আর রাজ একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় চলে আসে। রাতের বেলা যখন সবাই খাচ্ছিল, তখন জনি রাজকে বলে, রাজ, কালকের কথা দীপ্তি বলেছে তো? বলেছে। তাহলে সকাল সকাল উঠে পড়িস, একসাথে বের হবো বাসা থেকে। রাজ তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার জন্য নিয়ে আসা কাপড়গুলো পরে রেডি হয়ে নিচে আসে। দীপ্তি আর আদিবা টেবিলে বসেছিল। রাজকে সিঁড়ি দিয়ে নামতে দেখে দীপ্তি বলে, ভাবি, সিঁড়ির দিকে তাকাও একবার। দীপ্তি আদিবা রাজের দিকে তাকিয়ে আছে আর জনি খাবার টেবিলে বসে দীপ্তি আর আদিবার দিকে তাকিয়ে আছে। রাজ খাবার টেবিলের সামনে এসে জনির দিকে তাকায়। তখন জনি একটা প্লাস্টিকের হাতা মেঝেতে ফেলে দিল। হাতার শব্দে দীপ্তি আর আদিবা নড়ে চড়ে বসে দুইজনের সামনে তাকিয়ে দেখতে পায় জনি আর রাজ বসে আছে। তখন জনি বলে, কি ব্যাপার, তোমরা দুই বোন মিলে হা করে আমার বন্ধুর দিকে তাকিয়ে কি দেখছিলে? মানে কি বলছো কি? সত্যি বলছি আমি। তা শালিকা এভাবে তাকিয়েছিলে কেন? আমার বন্ধুকে কি তোমার মনে ধরেছে? আমার কি খেয়ে দে কাজ নেই যে তোমার বন্ধু দিকে তাকাবো? আচ্ছা, তাই নাকি? হাসি মজা করে সবাই নাস্তা করছিল, কিন্তু রাজ কোনো কথা বলছিল না। তখন জনি বলে, কি রে, রোজ মন খারাপ করে বসে আছিস যে? না তো, খুবই মন খারাপ করলাম আমি, তোদের কথা শুনছিলাম তো। সব কিছু নিয়েছিস তো সাথে করে? নিয়েছি। রাজ আর জনি বেরিয়ে পড়ে বাসা থেকে। রাজকে ওই কোম্পানির সামনে নামিয়ে দিয়ে জনি চলে যায় অফিসে। রাজ অফিসের ওয়েটিংয়ে বসেছিল। কিছুক্ষণ পর অফিসের একজন পিয়ন এসে রাজকে ডেকে নিয়ে যায়। রাজ পিয়নের পিছন পিছন একটা রুমে প্রবেশ করে। কিছুক্ষণ পর রাজ বের হয়ে আসে মুখ কালো করে। আজকাল এই সমাজে কেউ যোগ্য ও শিক্ষিত লোকের কদর করে না। সবাই কদর করে মামু, চাচা, নেতার, টাকার। কিন্তু রাজের কিছুই নেই, তার চাকরি হয়নি। রাজ অফিস থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন রাজের সামনে একটা রিক্সা এসে থামে। রাজ পাশে তাকিয়ে দেখতে পায় দীপ্তি রিক্সায় বসে আছে। রাজ বলে, কি ব্যাপার, আপনি এখানে? বাসায় যাব, চলেন আমার সাথে। রাজ কোনো কথা না বলে রিক্সায় উঠে পড়ে। তখন দীপ্তি রাজকে বলে, ইন্টারভিউ কেমন হলো? ভালো। তাহলে মন খারাপ কেন? আমার যে মামা খালু নেই, তাই হয়নি। বুঝলাম। আচ্ছা, মন খারাপ করবে না,
আপনার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে, তাই চাকরি হচ্ছে না। দুইজন বাসায় চলে যায়। রাতের বেলা রাজ কিছু সময় তিন্নির সাথে কথা বলে রুমে বসেছিল। তখন জনি রুমে এসে বলে, কিরে, কার সাথে কথা বলছিলি? তিন্নির সাথে। কেমন আছে এখন তিন্নি? ভালো আছে। চল খাবার খাবো। এভাবে চলে যায় কিছুদিন। একদিন রাতে রাজ জনি সবাই মিলে কথা বলছিল। তখন রাজের ফোনটা বেজে ওঠে। রাজ ফোন রিসিভ করে তারপর ওপাশ থেকে কিছু কথা শুনতে পায়। রাজ ফোন রাখতেই জনি রাজের দিকে তাকায়। তখন রাজ বলে, 2 দিন অফিস থেকে কল দিয়েছিল। কি জন্য? কালকে ইন্টারভিউর জন্য ডেকেছে। বাহ, তুই কবে অ্যাপ্লাই করলি? আরে আমি তো অ্যাপ্লাই করিনি। তাহলে? আমি জানতাম না তো কিছুই। আরে কালকে ডেকেছে, গিয়ে ইন্টারভিউ দিয়ে আসেন। এত কথা বলছেন কেন? কেমন যেন একটা গন্ধ আমার নাকে আসছে। আমারও নাকে আসছে গন্ধটা। কিসের গন্ধ? আমার নাকে তো আসছে না কিছু। আমিও তো বুঝতে পারছি না। এটা তোমরা শুনতে পারবে না, আমরা দুজনেই শুনতে পাচ্ছি। শালা, এত পেঁচিয়ে কথা বলিস কেন? কিছু না, চল খাবার খাবো, ক্ষুধা লেগেছে। সবাই মিলে রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। রাজ রুমে গিয়ে তার সকল যাবতীয় কাগজ ফাইলে ঢুকিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। তারপর নিচে গিয়ে নাস্তা করে জনি আর রাজ বের হয়ে আসে। দীপ্তি এসে রাজকে বলে যায়, শুভকামনা রইল। ইন্টারভিউ শেষে ব্যাংকের বাইরে দাঁড়াবেন, একসাথে বাসায় আসবো। রাজ আর জনি বেরিয়ে পড়ে বাসা থেকে। যথারীতি রাজ বসে আছে ওয়েটিং রুমে। কিছুক্ষণ পর রাজের ডাক আসে। রাজ ভিতরে যায়। রাজকে কিছু প্রশ্ন করা হয়। রাজ সকল প্রশ্নের উত্তর ঠিকইভাবে দিল। তখন একজন দুদক সচিব রাজকে বলেন, মিস্টার রাজ, আপনার সব কিছু দেখলাম এবং সব কিছুতে আপনি লেটার মার্ক নিয়ে পাশ করেছেন। ভেরি ইমপ্রেসিভ। তা মিস্টার রাজ, আপনার কোনো রেকমেন্ডেশন লেটার আছে? না স্যার, আমার তেমন কিছু নেই। কেন? এই ধরনের চাকরির ইন্টারভিউতে তো অনেক তাদের মামা খালুর রেকমেন্ডেশন নিয়ে আসে, কিন্তু আপনার নেই কেন? স্যার, আমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলের কোনো মামা খালু নেই। আমার আছে নিজের অর্জন করা কিছু সার্টিফিকেট, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার কনফিডেন্স এবং নিজেকে প্রমাণ করার অদম্য চেষ্টা। ভালো, আচ্ছা আপনি এখন আসতে পারেন। প্রয়োজন হলে আমরা আপনার সাথে যোগাযোগ করব। আচ্ছা স্যার। রাজ সেখান থেকে বের হয়ে আসে এবং একটা ছাউনিতে বসে পড়ে। কিছু সময় পর দীপ্তি আসে এবং রাজকে রিকশায় উঠতে বলে। রাজ রিকশায় উঠে পড়লে রিকশা চলা শুরু করে। তখন দীপ্তি বলে, আজকেও কেউ হয়নি? প্রয়োজন হলে কল দিবে বলেছিল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলেন। নিজেকে এত গম্ভীর করে রাখেন কেন? সবার সাথে মন খুলে কথা বলে না কেন? হঠাৎ এই প্রশ্ন কেন? জানতে ইচ্ছে হলো তাই। সমুদ্রের ঢেউ কিন্তু বারবার ফিরে আসে, কিন্তু একবার যাকে তার সাথে নিয়ে যায় সে কখনো ফিরে আসে না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ফিরে আসার চেষ্টা করলে কি শক্ত বাধা পেয়েও আসা যায় না? রাত জাগার তারা আর আকাশ ছোঁয়া বাড়ি, দুইটাতেই অনেক দূরত্ব আছে। এই বিশাল জগতে তুমি শুধু একা নও। সব কিছুই হাসি মুখে নতুন করে শুরু করো, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। বাসায় চলে এসেছি, নামুন। এই নাও মামা ভাড়া। রাজ রিকশার ভাড়া দিয়ে ভিতরে চলে যায় আর দীপ্তি পিছন পিছন তাকিয়ে হাঁটতে লাগলো। রাস্তার রুমে গিয়ে ফাইলগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে বসে। রাজ একের পর এক চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছিল আর সবাই একই কথা বলছিল, ফোন দিয়ে জানিয়ে দিবে। রাজ ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত হয়ে একটা পার্কে বসেছিল আর তার হাতে থাকা ফাইলের দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন রাজের ফোন বেজে ওঠে। রাজ ফোন বের করে দেখতে পায় একটা আননোন নাম্বার। রাজ ফোন রিসিভ করে কথা বলে কিছু সময় পর রাজ বলে ওঠে, কোথায় আসতে হবে আমায়? আচ্ছা আসছি আমি। রাজ ফোন কেটে তাকে বলে দেওয়ার জায়গায় চলে আসে। রাজের সাথে হাত মিলিয়ে রাজের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার প্রথম কাজ আর তোমার সাথে জলি ও ডলির সাথে থাকবে এবং তোমায় সব বুঝিয়ে দিবে। তবে একটা কথা মাথায় রাখবে, এই কাজ বা ইনফরমেশন যাতে কেউ জানতে না পারে, তাহলে তুমি মারাও যেতে পারো। আপনি চিন্তা করবেন না, আমি ছাড়া কেউ জানবে না কিছু। আমায় কবে যেতে হবে?
লোকটা রাজের কাঁধে হাত রেখে বলে, সেটা তুমি সময় মতোই জানতে পারবে। আর আজকে রাত 11টায় তুমি এখানে চলে আসবে। এবার যেতে পারো। আর হ্যাঁ, এতে তোমার নিজের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু হতে পারে। নিজের কি আছে মানে? আমার কিছুই নেই। আচ্ছা আমি আসি। আমি সেখান থেকে চলে এলাম বাসায়। বাসায় এসে আমি আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে খামটা খুলে কিছু ছবি এবং কিছু লেখা দেখলাম। লেখাগুলো আর ছবিগুলো দেখে আমি বেশ অবাক হলাম। এগুলো দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না। আমি খামটা লুকিয়ে রেখে নিজের কিছু কাপড় একটা ব্যাগে ঢুকিয়ে নিচে চলে এলাম এবং সবার সাথে কথা বলতে লাগলাম। রাজ সবার সাথে কথা বলছিল, তখনই রাজের ফোন বেজে ওঠে। রাজ সেখান থেকে একপাশে চলে যায়। রাজ ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বলুন, কি জন্য এখন কল দিলেন? ও আচ্ছা, আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। কিরে রাজ, কে কল দিল? জনি, আমাকে কিছুদিনের জন্য একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবি আর কে কল দিয়েছিল? সেটা বলতে পারবো না তোকে আমি। মানে? ভাইয়া কি হয়েছে? আপনি এমন করে কথা বলছেন কেন? আদিবা, এখন আমি কিছুই বলতে পারবো না। আমি কাজটা শেষ করে ফিরে আসলে তোমাকে বলবো। তুই কবে আসবি? ফিরতেও পারি, আবার নাও ফিরতে পারি। এত হেয়ালি কথা বলছেন কেন আপনি? কি হয়েছে আপনার? কিছু না, আমি রুমে গেলাম। আর আদিবা, খাবারটা রুমে দিয়ে দিও। রাজ কথাটা বলে তার রুমে চলে যায়। জনি, আদিবা, দীপ্তি রাজের বলা কথাগুলো কিছুই বুঝতে পারলো না। সবাই বোকা বনে গেছে। রাতের বেলা রাহুল সব কিছু নিয়ে যখন বের হয়, তখন জনি, আদিবা আর দীপ্তিকে বসে আছে দেখতে পায়। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রাজ বের হয়ে যায় বাসা থেকে। দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, কিন্তু জনি রাজের কোনো খোঁজ পায়নি। রাজের ছবি দিয়েও পত্রিকায় প্রকাশ করেছে, থানায় জিডিও করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তো তিন্নির স্বামী রাসেল, জনি সবাই খুঁজছে, কিন্তু রাজের খোঁজ পাচ্ছে না। এভাবে কেটে যায় 1 বছর। সবাই ধরেই নিয়েছে রাজের কিছু একটা হয়েছে, কিন্তু তিন্নি তার ভাইয়ের আশা ছাড়েনি। তিন্নি এখনও তার ভাইয়ের আশা করে, তার ভাইয়ের পথ চেয়ে বসে আছে। এদিকে সকাল 8টা নিউজে নিউজ চ্যানেলগুলো বলছে, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর অর্থ 1 বছর আগে একটি চক্র খুব কৌশলে বিভিন্ন জাল ডকুমেন্টস দিয়ে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে চুরি করে নিয়ে যায় বিদেশে। এই চুরি হওয়ার বিষয়টি যাতে জনগণের সামনে না আসে বা জনগণ শোনার আগে কিভাবে তা ফিরিয়ে আনা যায়, তার জন্য সরকার 1 বছর আগে একটি পরিকল্পনা করে এবং আজকে তারা তাদের পরিকল্পনায় সফল হয়েছে। আজকে দুপুর 12টায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের করে সেই চক্রের সকল সদস্য এবং চুরি হওয়ার সকল অর্থ সকল ব্যাংকে ট্রান্সফার করে আমেরিকা থেকে দেশে ফিরেছেন। এই অপারেশন পরিচালনা করে বাংলাদেশে 2 দকের তৈরি করা স্পেশাল শাইনিং টিমের সরকারি পরিচালক এবং এই মিশনের দায়িত্বে থাকা রাজ চৌধুরী। নিউজটা দেখে সবার মধ্যে হইচই পড়ে যায়। জনি, আদিবা, দীপ্তি নিউজটা দেখছিল। জনি নিউজ দেখে তন্নিকে ফোন দেওয়ার জন্য ফোন হাতে নেবে, তার আগেই ফোন বেজে ওঠে। জনি ফোন রিসিভ করেই বলে, নিউজটা দেখেছিস তিন্নি? আমার বন্ধু। জনি কিছু বলার আগেই তিন্নি কান্না করতে করতে বলে, হ্যাঁ ভাইয়া দেখেছি। ভাইয়া দেখেছো, আমার ভাইয়া এখন আর বেকার নয়। আমার ভাইয়া একজন দুর্দক কর্মকর্তা। ভাইয়া আমি ঢাকা আসছি। আচ্ছা, আমরাও আসছি। রাজের বাবা মা নিউজটা দেখে অনেক খুশি হয়। তিনি তার স্বামী রাসেলকে নিয়ে সিলেট এয়ারপোর্টে চলে যায় আর সেখান থেকে 10টার দিকে বিমানে করে ঢাকার পথে রওনা দিল। জনিরাও বেরিয়ে পড়ে বাসা থেকে। 10:30-এ তিন্নিরা এসে ঢাকার বিমানবন্দর এসে পৌঁছে যায়। তিন্নি এয়ারপোর্টে প্রবেশ করে জনির জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর জনিরাও এসে যায়। জনি, তিন্নিরা বসে অপেক্ষা করতে লাগলো রাজের ফেরার। এই অপেক্ষার সময় কেন জানি তাড়াতাড়ি যায় না। তিন্নি পায়চারি করছে কখন আসবে তার ভাই। ধীরে ধীরে সময় যত এগিয়ে আসছে ততই এয়ারপোর্টে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় এলো। অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আমেরিকা থেকে বাংলাদেশ আসা ইন্ডিগো এয়ারলাইন্স বাংলাদেশের রাওয়েতে অবতরণ করেছে। সবাইকে আটকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। 40 মিনিট পর একজন একজন করে সকল আসামিকে মুখে মাস্ক এবং হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গাড়িতে তুলছে। তিনি দেখতে পায় সবার শেষে রাজ এবং কয়েকজন কর্মকর্তা কথা বলতে বলতে আসছেন। তখন তিনি চিৎকার দিয়ে বলে ওঠে, ভাইয়া ভাইয়া, এই ভাইয়া।
রাজের কানে যখন তিন্নির চিৎকার পৌঁছায় তখন রাজও তার সাথে থাকা সিনিয়র অফিসার তাকায়। তখন রাজ তিন্নি, জনি ও বাকিদের দেখতে পায়। রাজ তখন তার সিনিয়র অফিসারকে কিছু বলতে যাবে তার আগে দুদক সজীবের হাতের ইশারায় তিন্নিদের নিয়ে আসার জন্য বলেন। তিন্নি এসে রাজকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাজও তার বোনকে জড়িয়ে ধরলো। তখন রাজ বলে, কেমন আছিস তুই? কান্না করছিস কেন বলতো? তুই কিছু না বলে এইভাবে চলে গেলি কেন বলতো? আমরা কত টেনশনে পড়ে গিয়েছিলাম। এটা একটা সিক্রেট মিশন ছিল, আর আমার প্রথম কাজ ছিল, তাই বলতে পারিনি তোদের। তুই জানিস আমাদের কি অবস্থা হয়েছিল? কত খারাপ খারাপ নিউজ দেখতাম, আর আমরা মনে করতেই আমি মরে গেছি। ভাইয়া এমন কথা আর বলবি না, তুই ছাড়া আমার কি আছে বল। আচ্ছা বাসায় চল। স্যার আমি কি বাসায়? রাজ, তুমি বাসায় যাও, আর এদের সাথে আমি বাকি কাজগুলো করে নিব। সাথে আর্মি ইন্টেলিজেন্সি তো আছে। তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, বোনের সাথে সময় কাটাও। ধন্যবাদ। এবার চল। রাজ যখন আসছিল তখন ডলি আর জলি রাজকে ডাক দিল। রাজ সবার সাথে ডলি আর জলির পরিচয় করিয়ে দিল। রাজ যখন চলে আসছিল তখন জলি রাজকে জড়িয়ে ধরে আর ফ্রি হয়ে কল দিতে বলে। এইদিকে দীপ্তি জলি জড়িয়ে ধরে দেখে রেগে যায়। ডলি আর জলিকে বিদায় দিয়ে রাজের চোখ যখন দীপ্তির দিকে তাকায় তখন দীপ্তিকে রেগে আছে দেখতে পায়। তখন রাজ দীপ্তিকে বলে, কি ব্যাপার ডাক্তার আপা, আপনার মুখ এমন হয়ে আছে কেন? কোথায়? আমি তো ঠিকই আছি। কিছু পড়ছে হয়তো, তাই রেগে আছে। কি পূর্বে আদিবা ডাক্তার আপা? সেটা তুই বাসায় গেলেই জানতে পারবি। আচ্ছা রাসেল, কি খবর তোমার? রাসেল ভালো বলল। তারপর সবাই মিলে বাসায় চলে যায়। সন্ধ্যাবেলা রাত ছাদে দাঁড়িয়েছিল তখন দীপ্তি বলে, ফোনটা দেখি আপনার। কেন? বলছি না দিতে। আমি আমার পুরনো ফোনটা বের করে দিলাম। আমি এটা দিতে বলিনি। দীপ্তি রাজের স্মার্টফোন হাতে নিয়ে কিছু সময় ঘাটাঘাটি করে রাজের হাতে ফোন দিয়ে চলে যায়। রাজ ফোন হাতে নিয়ে লক লাগিয়ে রেখে দিল। রাজ ছাদ থেকে নিচে নেমে আসে তখন জনি বলে, রাজ, তাহলে তুই আমার শালা হয়ে গেলি? মানে? শাল্লার শালা, আমার পাশে এসে বস। আমি গিয়ে জনির পাশে বসলাম এবং একবার সবার দিকে তাকালাম। দেখলাম সবাই মিটমিট করে হাসছে। আমার বুঝতে বাকি রইল না এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আমি কোনো কথা বললাম না, চুপ করে বসে রইলাম। তখন জনি তার ফোন বের করে একটা জিনিস দেখালো। আমি সেটা দেখে বেশ অবাক হলাম। এটা কখন হলো? এই মেয়েটাকে? ভাইয়া মিষ্টি কই? কিসের মিষ্টি? ভাইয়া ভাবি কিন্তু আমার পছন্দ হয়েছে। আরে আমি চিনি না মেয়েটাকে। এই মেয়ে ভাবি হবে কেন? ভাবি তো হবে অন্যজন। অন্যজন মানে? কি নতুন জন মানে? তাহলে দীপ্তি এবার রাজার সামনে গিয়ে কলার টেনে ধরে বলে, ভাবি অন্য মেয়ে হবে মানে? তাহলে আমি কি? আমাকে তোর চোখে লাগে না? এই ডাক্তার আপা, আপনি কিন্তু এটা ভুল করছেন। তোর ভুলে ষষ্ঠী উদ্ধার করব। অন্য মেয়ে মানে কার কথা বলছিস তুই? ওই জলির কথা? দীপ্তি এটা কিন্তু একটু। ভাই আর ভাবির মাঝে কোনো কথা বলবে না, চুপ একদম। আরে বাবা, হচ্ছেটা কি? মেয়েটাকে বলবো? ভাই বলে দে, না হলে আমার মতো তোর অবস্থা হবে। এরা দুই বোন, আজ তো দুইটা ডাইনি। কি বললে তুমি এখন? বন্ধু বলে দে। সেটা তুমি? কি আমি? ভাবি হবে? ঠিক করে বল। আমার বউ হবে? গুড বয়। তা দুলা ভাই, এবার তো আর কোনো সমস্যা নেই? না বোন, কোনো সমস্যা নেই। ভাইয়া তোর এই 1 বছরের জার্নিটা আমাদের বলবি না? আমরা তো কেউই কিছু জানি না। বলবো। এমন কাজ কারা করালো? তারা কি আমাদের দেশের? হ্যাঁ, এরা আমাদের দেশের, এবং তাদের মধ্যে কয়েকজনকে তোরাও চিনিস। একটু ক্লিয়ার করে বলতো কি হয়েছে। আমি সেদিন পার্কে বসেছিলাম, তখনই দুধকের সচির আমি কল দিয়ে ডাকেন এবং এই কাজের জন্য আর্মি সহ আরও 3 জনকে দায়িত্ব দিলেন। 2 মাস ট্রেনিংয়ের পর আমাদেরকে আমাদের কাজ বুঝিয়ে আমেরিকায় পাঠিয়ে দেন। আমেরিকার HMDS ডিটেকটিভ টিম ও হ্যাকার টিম এই কাজে সহায়তা করেন। এই চক্রটির সদস্যরা এতই চালাক ছিল যে তারা তাদের সকল কাজ করে তাদের দলের সবাইকে মেরে ফেলত। 3 মাস চলে যায়, কিন্তু আমরা কিছুই করতে পারছিলাম না। তখন একটা বুদ্ধি আমার মাথায় আসে এবং সেই অনুযায়ী কাজে লেগে পড়ি। আমাদের কাজের অগ্রগতিও হচ্ছিল ভালোই। আমি আমার সকল কাজের আপডেট আমার সিনিয়রদের জানাতাম। তখন সচিব স্যার আমায় 3 জন সাসপেক্টের ছবি দেন। ছবিগুলো দেখে আমার বেশ পরিচিত মনে হয়।
তারপর আমি আমেরিকাতে থাকা আমার এক্স গার্লফ্রেন্ড মিতু ও তার স্বামীর সাহায্যে বাংলাদেশ থেকে কিছু ছবি কালেক্ট করি এবং ছবিগুলো নিয়ে আমেরিকার কয়েকজন হ্যাকারের কাছে দিই। ছবিগুলোর সাথে ওই 3 জন সাসপেক্টের ছবি নিয়ে হ্যাকাররা কাজ শুরু করে, সব কিছু ইনফরমেশন কালেক্ট করে এবং মিলিয়ে 3 জন মানুষের আসল ছবি আমাদের সামনে আসে। কারা ছিল সেই 3 জন? ভাইয়া কি ছিল তারা? একজন হলো আমার বন্ধু হোসেন, আদিবার ভাই জসিম, আর কে ভাইয়া? রাতুল ছিল। আর এসবের মাস্টারমাইন্ড ছিল আদিবার ভাই আর হোসেন। আমেরিকায় ওদের আস্তানায় আমরা ঘেরাও করলে ওরা আমাদের পাল্টা আক্রমণ করে এবং গোলাগুলির এক পর্যায়ে সেখানে হোসেন নিহত হয় এবং রাতুল আর জসিম আহত হয়। এরপর তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয় এবং সকল টাকা হ্যাকারদের নিয়ে উদ্ধার করে বাংলাদেশের সকল ব্যাংকে ট্রান্সফার করা হয়। সব শুনে আদিবার তিন্নি কান্না শুরু করে। রাজ তিন্নির পাশে গিয়ে তিন্নির মাথায় হাত বুলিয়ে দিল। জনি আদিবাকে শান্ত করছে আর তখন রাজ বলে, আদিবা, আমায় ক্ষমা করে দিও বোন, আমি কিছু করতে পারিনি, আমার হাত যে আইনের শিকলে বাঁধা। ভাইয়া কি করছো কি তুমি? তুমি তোমার কাজ করেছো। এমন ভাই থাকার থেকে না থাকাই ভালো। আমি শুধু বাবা আর মায়ের কথাই চিন্তা করছি। রাতের খাওয়া দাওয়া করে যে যার রুমে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে। তার রুম এসে রেডি হয়ে নিল। রুম থেকে যে বের হতে যাবে তখন দীপ্তি রুমে আসে। কি ব্যাপার এই সময়ে এখানে? তাহলে কে আসবে? মজা করে বললাম। জনি আসবে। কি বললি তুই? আরে মজা করছিলাম। অফিসে গিয়ে জলির থেকে দূরে থাকবে। যদি আমি জানতে পারি জলির কাছাকাছি ছিলে তাহলে খবর আছে কিন্তু। আচ্ছা, কথাটা বলে চলে আসলাম। এবার আপনাদের বলি, আমি চাকরি যোগ দেওয়ার আগে জনি এবং আদিবা আমাকে বলেছিল দীপ্তি আমাকে ভালোবাসে। আমি শুনে বেশ অবাক হয়েছিলাম সেদিন। তারপর জিজ্ঞেস করি দীপ্তি কবে থেকে আমি ভালোবাসে। তখনই জনি আর আদিবা বলে, ভাইয়া, যেদিন আপনি আমার বিয়ে ভাঙতে গিয়েছিলেন তখন সুপ্তির আপনাকে দেখে ভালো লেগেছিল। সুপ্তি কিন্তু ইতুর কলেজেই পড়তো। সুপ্তি অনেকবার আপনার সাথে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। যেদিন আপনি সুপ্তিকে রাতুলের হাত থেকে বাঁচিয়ে নিজে আসছিলেন আর যখন রাতুল আপনাকে মেরে ফেলে রেখে সুপ্তিকে নিয়ে যাচ্ছিল তখন সুপ্তি নিজের কথা না ভেবে চিৎকার করতে লাগলো। রাতুল ভয় পেয়ে সুপ্তিকে ফেলে রেখে চলে যায়। তারপর সুপ্তি অ্যাম্বুলেন্সে কল দিয়ে তোকে হাসপাতালে নিয়ে যায়। সুপ্তি কোনো উপায় না পেয়ে আমাকে কল দিয়ে বলে। তারপর আমি জনিকে কল দিয়ে বলে। জনিও হাসপাতালে চলে আসে। 2 ঘন্টা পর ডক্টর বের হয়ে এসে বলেছিল তোমার অবস্থা ভালো না। সেই সময় সুপ্তি কান্নায় ভেঙে পড়ে আর নিজেকে দোষ দিতে শুরু করে। তারপর আমরা সবাই মিলে ঢাকায় নিয়ে আসি। ডাক্তার এসে জানায় তুই কোমায় চলে গেছিস। তারপর থেকে দীপ্তি তোর দেখাশোনা শুরু করে। তিন্নি কল দিয়ে তোর খোঁজ জানতে চাইতো। আমি বলতাম জানি না, কিন্তু একসময় নিজের বিবেকের কাছে হেরে আমি তখন সব কিছু তিন্নিকে খুলে বলি। তিন্নি সব শুনে এখানে আসতে চেয়েছিল, কিন্তু দীপ্তি মানা করে না আসতে। 7 মাস পর তুই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠিস আর তারপর তুই জানিস সব। এবার বুঝলেন তো কেন দীপ্তিকে মেনে নিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসে চলে আসলাম। স্যারের কেবিনে গিয়ে বললাম, স্যার আসবো? হ্যাঁ রাজ, আসো। ধন্যবাদ স্যার। রাজ, জসিম এবং রাতুলের ইন্টারোগেশন চলছে এবং তোমার কাজে খুশি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী তোমাকে প্রমোশন দিয়ে সিবিআই এর সিনিয়র অফিসার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। ধন্যবাদ স্যার। স্যার কিছু দরকার হলে আমি জানাবেন, আমি আবার আসবো আপনাদের ডাকে। সেটা তো অবশ্যই রাজ। আর তোমায় 1 মাসের ছুটি এবং বেতন প্রদান করা হয়েছে। সাথে তোমায় সরকারের পক্ষ থেকে একটা রেঞ্জ রোভার বোল্ডার গাড়ি দেওয়া হয়েছে। ধন্যবাদ স্যার। রাজ অফিস থেকে বের হয়ে বাসায় চলে যায় এবং সবাইকে তার প্রমোশনের কথাটা বলে। হাসি খুশিতে কেটে যায় 1 মাস। কয়েকদিন পরে রাজের বাবা মাও ঢাকায় আসেন এবং তারা তাদের কাজের জন্য রাজের কাছে ক্ষমা চান। রাজও তার বাবা মায়ের চোখের পানি দেখে তাদের জড়িয়ে ধরে। সব মিলিয়ে সবাই শুনে খুশি হলো। রাজ আর দীপ্তির বিয়ে ঠিক করা হয়। আর 7 দিন পর
রাজ কল দিল বাসার চৌধুরীকে। হ্যালো আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? ভালো। আন্টি ইতু, মিতু আর রিয়ন কেমন আছে? সবাই ভালো আছে। আঙ্কেল, আর 7 দিন পর আমার বিয়ে, সবাইকে নিয়ে আসতে হবে কিন্তু। অবশ্যই আসবো, চিন্তা করিস না তুই বাবা। ভাইয়া আমি আসছি ভাবিকে দেখতে খুব তাড়াতাড়ি। তোমার ভাবিও তোমার জন্য অপেক্ষা করছে। খুব তাড়াতাড়ি তাহলে দেখা হচ্ছে। রাজ কথা বলে ফোন রেখে দিল। সবার হাসি আনন্দে 7টা দিন কেটে যায়। আজকে রাজ আর দীপ্তির বিয়ে। বিয়ে হচ্ছে সিলেটে আদিবাদের বাসায়। বিয়ের সকল কাজ ভালোভাবে সম্পূর্ণ হয়। বিদায় মুহূর্তে দীপ্তি তার মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করলো কিছু সময়। তারপর দীপ্তিকে তার বাড়ি থেকে বিদায় দেওয়া হয় এবং গাড়ি চলল দীপ্তির নতুন ঠিকানার উদ্দেশ্যে। সকলেই নবদম্পতি রাজ এবং দীপ্তির বিবাহিত জীবনের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন।